আমাকে এরকম জোর করে মদটা খাওয়ানো গিলানো হয়েছিল। সেই অবস্থায় আমি তখন বুঝতে পারছিলাম না মদের সাথে আর কি ছিল। আমি মরে যাচ্ছিলাম, আমার এই প্রাণ, আমি যে মরে যাচ্ছিলাম আমি এটা জানাইতেই থানায় গেছিলাম। ডিবি কার্যালয়ের 2 ঘন্টা ধরে সেদিনের আরও তথ্য দিলেন পরিমণি। ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা নয়, মাদক মামলায় রিমান্ডের নাসির অমি, ছাড় পাবে না কেউই। দেশে মহাসড়ক যোগাযোগের নতুন মাত্রা যোগ করেছে ফরিদপুরের ভাঙা গোল চত্বর। দ্রুত পৌঁছানো যাবে গন্তব্যে। পদ্মা সেতু চালু হলে আসবে বৈপ্লবিক পরিবর্তন। করোনাকালে বেড়েছে সামাজিক মাধ্যম নির্ভরশীলতা। অপব্যবহারে পথভ্রষ্ট হচ্ছে কিশোর তরুণ। দেখা দিয়েছে ঘর ছাড়ার প্রবণতা, উদ্বিগ্ন অভিভাবক। আবারও ফ্রান্সের কাছে জার্মানির হার। নিজেদের মাঠে ডাই ম্যানশেফটের হারে কোচ জোয়াকিম লোকে দায়ী করছেন দেশটির ফুটবল পাগল দর্শকরা। ম্যাচ শেষে মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনার সামনে থেকে দর্শকদের অনুভূতির কথা জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবলে ফ্রান্স ও জার্মানির খেলার 90 মিনিট ছিল উত্তেজনায় ঠাসা। যদিও পরিসংখ্যানে জার্মানি ফ্রান্সের গোলমুখে শট নিয়েছে যেখানে 10টি, সেখানে ফ্রান্সের সংখ্যা মাত্র 4টি। বল দখলে রাখার লড়াইয়ে জার্মানি ছিল এগিয়ে। তবুও এটা যে গোলের খেলা, আর গোল যদি হয় আত্মঘাতী তাহলে বেদনায় নীল হওয়া তো স্বাভাবিক। তবে ফ্রান্সের কাছে হেরে যাওয়ায় জার্মান জাতীয় দলের কোচ জোয়াকিম লোয়ের কৌশলকে দায়ী করছেন হেরে যাওয়া জার্মান দর্শকরা। দেখুন, জার্মানির এবারের দলটি বেশ ভালো। আজকের খেলায় দুর্ভাগ্যজনকভাবেই হেরেছি, জয় হয়েছে ফ্রান্সের। তবে খেলা শেষে জয়ের আনন্দে মাতোয়ারা হতে ভুলেননি নিজ দলকে সমর্থন যোগাতে আসা ফ্রান্সের ফুটবল পাগল দর্শকরা। গোল দেওয়ার কৌশলে পরিবর্তন না করলে পরের ম্যাচগুলোতে জেতা অসম্ভব হবে। কে জানতো জার্মানিরই এই আলিয়ান্স স্টেডিয়ামের রং একদিন ফ্রান্সের পতাকার রঙে রঙিন হবে। আর এমন মর্যাদাপূর্ণ লড়াইয়ে হেরে গিয়ে একরাশ বেদনা আর হতাশা নিয়ে বাড়ি ফিরতে হবে। ফ্রান্সের কাছে হেরে যাওয়া মানেই জার্মানির জন্য শেষ কিছু নয়। সামনের ম্যাচগুলোতে অর্থাৎ পর্তুগাল ও হাঙ্গেরিকে হারালেই জার্মানি যাবে দ্বিতীয় রাউন্ডে, এমনটাই প্রত্যাশা জার্মানির সকল ফুটবল প্রেমীদের। জার্মানির মিউনিখের আলিয়ান্স অ্যারেনা স্টেডিয়ামের সামনে থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, চিত্রনায়িকা পরিমণি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়ে জানালেন সেদিনের আরও তথ্য। এ সময় তার সঙ্গে ছিলেন পরিচালক চয়নিকা চৌধুরী। ডিবি কার্যালয় থেকে 2 ঘন্টা পর বের হয়ে পুলিশকে ধন্যবাদ জানান এবং ন্যায় বিচার পাওয়ার আশা প্রকাশ করেন পরিমণি। এদিকে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার সর্বোচ্চ গুরুত্ব ও আন্তরিকতা দিয়ে মামলাটি তদন্তের আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার বিকেল 4:45টায় ডিবি কার্যালয়ে আসেন চিত্রনায়িকা পরিমণি। সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত কস্টিউম ডিজাইনার জিমি ও নির্মাতা চয়নিকা চৌধুরী। প্রায় 2.25 ঘন্টার সাক্ষাৎ শেষে গোয়েন্দা কার্যালয় থেকে বের হয়ে আসেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ পরিমণি। গ্রেফতারের পর পরিমণিকে হত্যা ও ধর্ষণে অভিযুক্ত ব্যবসায়ীর পাল্টা অভিযোগ ছিল মধ্যরাতে মদ নিতেই বোট ক্লাবে দলবল নিয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু পরিমণি সাংবাদিকদের বলেন তাকে জোর করে মদ পানে বাধ্য করা হয়েছিল। আমাকে এরকম জোর করে মদটা খাওয়ানো গিলানো হয়েছিল। সেই অবস্থায় আমি তখন বুঝতে পারছিলাম না মদের সাথে আর কি ছিল। আমি মরে যাচ্ছিলাম, আমার এই প্রাণ, আমি যে মরে যাচ্ছিলাম আমি এটা জানাইতেই থানায় গেছিলাম যে আমাকে হসপিটালে নিয়ে যান। ঠিক আছে, আমি কিন্তু পুরোটা কিন্তু তাদেরকে বলেছি যে আমার মদ খাওয়ানো হয়েছে, আমি ঠিক নাই, আমি সুস্থ নাই। পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন সবার সহায়তায় ক্রমেই স্বাভাবিক হচ্ছেন তিনি। এ ঘটনায় ন্যায় বিচার পাবেন বলেও প্রত্যাশা করেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই চিত্রনায়িকা। একটা ম্যাজিকের মতো, মানে কয়েক ঘন্টার মধ্যে, আমি তো ঘুমিয়ে মানুষ জাগে সকালে, সেইটাও আমি সুযোগটা পাইনি, মানে ঘুমানোরই আমি টাইম পাইনি। তার আগেই দেখলাম যে এত দ্রুত কাজগুলো হয়ে গেছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এখন শুধু আমার বিশ্বাস যে আমি আসলে সঠিক বিচারটা পাবো। ঘটনার সঙ্গে জড়িতরা যত বড় শক্তিশালী হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না বলে আশ্বাস পুলিশের। যারা এই কাজটি করেছেন তারা যত বড় শক্তিশালী হোক না কেন তাদের জন্য ছাড় না দেওয়া হয়, ছাড় না দেওয়া হয়। এবং উনি কথাটা বলেছেন, আমরা ওনাকে আশ্বস্ত করেছি আমরা কাউকেই যে যত বড় অফিসারই হোক বা যত বড় হোক তাকে আমরা ছাড় দিব না। পরীর মামলার এজাহারে অজ্ঞাতনামা আসামিদের ধরতেও অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। মদ ও ইয়াবা কেনাবেচার দায় স্বীকার করেছেন আসামিরা। আদালতে জমা দেওয়া পুলিশের প্রতিবেদনেও একথা বলা হয়েছে।
অথচ স্বীকারোক্তির পরও পুলিশের করা মাদক মামলাতেই আসামিদের নেওয়া হলো রিমান্ডে। কিন্তু পরিমণির করা ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় রিমান্ডের কোনো আবেদনই করা হয়নি। এছাড়া 3 নারীকে 3 দিন করে রিমান্ডে পাঠানো হয়েছে। রাষ্ট্রপক্ষ বলছে ওই 3 নারী কেন ওই বাসায় ছিলেন সেটি জানতেই এই রিমান্ড। চিত্রনায়িকা পরিমণিকে হত্যা ও ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার করা হয় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে। গ্রেফতার অভিযানের সময় মিলে 4 বোতল বিদেশি মদ ও 1000 ইয়াবা। সে সময় আটক করা হয় আরও 3 নারীকে। মঙ্গলবার এই 5 জনকেই হাজির করা হয় আদালতে, কিন্তু এদিন পরিমণিকে হত্যা ও ধর্ষণ চেষ্টা মামলায় রিমান্ড চায়নি পুলিশ। আবেদন করা হয় মাদক মামলায় জিজ্ঞাসাবাদের। আদালত নাসির ও অমির 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। নারী বিবেচনায় 3 নারীকে দেয়া হয় 3 দিন করে রিমান্ডে। রাষ্ট্রপক্ষের কাছে প্রশ্ন ছিল, মূল মামলায় রিমান্ডে নেওয়া হলো না কেন, আর নারী আসামিদের অপরাধী বা কি? 3 জন মহিলা তারা সেখানে ছিল এবং তারাও এই ইয়াবা তারা সেবন করেছে এবং তাদের পরস্পর যোগ সাজসে এই যে এই মাদকগুলি তারা এখানে সেবন করেছে এবং তারা সেখানে এনেছে, এইগুলি উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে। আবার থানা যে মামলাটা সেটা অবশ্যই তাকে গ্রেপ্তার দেখানো হবে। আসামি পক্ষ বলছে মাদক সেবনের লাইসেন্স থাকার পরও আসামি নাসিরের রিমান্ড মঞ্জুর অযৌক্তিক, যদিও ইয়াবা পাওয়ার তথ্যটি এড়িয়ে গেছেন তারা। মূল মামলায় অ্যারেস্ট না দেখে ওনাকে এত সুনামধন্য একজন ব্যক্তি, যিনি বাংলাদেশকে গভর্নমেন্টকে কোটি কোটি টাকা রাজস্ব দেন, তাকে এই মামলায় 4 বোতল বিদেশি মদ, এটা হাস্যকর বিষয়। তাকে মদ খাওয়ার পারমিট গভর্নমেন্ট দিয়েছে, তারপরও আজকে 7 দিন রিমান্ড দিয়েছে। আগামী 8ই জুলাই হত্যা ও ধর্ষণ চেষ্টা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে গতরাতে চলচ্চিত্র অভিনেত্রী পরিমণিকে হত্যা ও ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার অমির অফিসে অভিযান চালিয়েছে সাভার থানা পুলিশ। তবে অমির অফিসে কিছু পাওয়া গেছে কিনা সে বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়নি। অভিযান শেষে তার বিরুদ্ধে শুধু মামলা হওয়ার কথা জানিয়েছে পুলিশ। গত 13 জুন রোববার ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ করে ফেসবুকে পোস্ট দেন অভিনেত্রী পরিমণি। এ নিয়ে নিজ বাসায় সংবাদ সম্মেলনের পর সোমবার সকালে সাভার থানায় মামলাও করেন তিনি। এতে নাসির উদ্দিন ও অমির নাম উল্লেখ করে আরও 4 জনকে অজ্ঞাত আসামি করা হয়। এই মামলায় এখন পর্যন্ত ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। ভোরের সময় আরও থাকছে, সরকারের আশ্রয়ণ প্রকল্পের সুফল ভোগ করছেন প্রায় 70,000 গৃহহীন পরিবার। হচ্ছে কর্মসংস্থানও, দিন বদলে খুশি প্রান্তিক জনগোষ্ঠী। করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেও বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ সুচারুরূপে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ সফরে যাওয়া বিদেশি অতিথিরাও এসএসএফ এর নিরাপত্তা ব্যবস্থা ও দায়িত্বশীলতার প্রশংসা করেছেন। গতকাল বিশেষ এই নিরাপত্তা বাহিনীর 35তম প্রতিষ্ঠা বার্ষিকীর ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। 1986 সালের 15ই জুন রাষ্ট্রপতির নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ জনসভার মাঠ থেকে শুরু করে দেশে বিদেশে আধুনিক ও উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত এসএসএফ কর্মকর্তারাই দক্ষতার সাথে নিরাপত্তা নিশ্চিত করে থাকেন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের। যখনই যে এসেছেন, যাত্রা শুরুর পর 35তম প্রতিষ্ঠা বার্ষিকী পার করছে এসএসএফ। দিনটি উপলক্ষে গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমবেত কর্মকর্তাদের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। একদিকে করোনা ভাইরাস, সেই স্বাস্থ্যবিধি মানা, অপরদিকে এই যে আমন্ত্রিত অতিথি এবং তাদের সফরসঙ্গী, তাদের নিরাপত্তা দেওয়া, এটা কঠিন দায়িত্ব, খুব বড় একটা আমি বলবো যে চ্যালেঞ্জ ছিল। কিন্তু সেই সময় এসএসএফ অত্যন্ত দক্ষতার সাথে আমাদের আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। আধুনিক এই সমন্বিত বাহিনী বিশ্বে প্রশংসা কুড়িয়েছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। আমাদের এসএসএফ এর সদস্যরা এত চমৎকারভাবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন যে প্রত্যেকেই প্রশংসা করেছে।
এর আগে রীতি অনুযায়ী বর্ষার প্রথম দিনে সহযোগী সংগঠন কৃষক লীগের আয়োজনে গণভবনে বৃক্ষরোপণ করেন সরকার প্রধান। আহ্বান জানান সবাইকে অন্তত 3টি করে গাছ লাগানোর। সবুজ শ্যামল বাংলাদেশ আরো সবুজ হোক, আরো সুন্দর হোক। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। লকডাউনেও সীমান্তবর্তী জেলাগুলোতে কমছে না করোনা সংক্রমণ ও মৃত্যু। প্রতিদিনই নতুন নতুন এলাকায় লকডাউন দেওয়া হচ্ছে। দেশে মঙ্গলবার করোনায় মারা যাওয়া 50 জনের 30 জনই রাজশাহী ও খুলনা বিভাগের। এদিন নমুনা পরীক্ষায় সর্বোচ্চ শনাক্তের হার কুড়িগ্রামে 65.52%। রাজশাহীতে শয্যা সংকট চরমে, তাই চিকিৎসা চলছে মেঝেতেই। অধিকাংশ জেলায় মানুষ মানছেন না স্বাস্থ্যবিধি, ফলে দিন দিন বাড়ছে শনাক্তের হারের পাশাপাশি মৃত্যুর মিছিল। রাজশাহীতে 24 ঘন্টায় 1854টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 353 জন। শয্যা সংখ্যা 271 হলেও ভর্তি আছেন 325 জন। গতকালকে রাত্রে যথেষ্ট পরিমাণ চাপ ছিল, অনেকগুলো ভর্তি হয়েছে, অনেকগুলোকে ফেরত দেওয়া, যাদের নর্মাল ছিল তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। সবারই আইসিইউ লাগতেছে, সবারই অক্সিজেন প্রয়োজন। রোগীর চাপ সামলাতে খুলনা মেডিকেলে নতুন করোনা ইউনিট চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। 24 ঘন্টায় 537টি নমুনা পরীক্ষায় শনাক্ত 166 জন। আমরা আশা করছি আগামী সপ্তাহের শুরুতে আমরা এখানে 70টি বেড চালু করে করোনা ডেডিকেটেড হাসপাতালের মেডিকেল কলেজের সার্ভিসটির কিছুটা হলেও আমরা এখানে কাজ করতে পারবো। করোনার আরেক হটস্পট সীমান্ত জেলা সাতক্ষীরা। করোনা রোগী বেড়ে যাওয়ায় সদর হাসপাতালে রোগী ভর্তি বন্ধ রয়েছে। 24 ঘন্টায় 186টি নমুনা পরীক্ষায় 91 জন শনাক্ত, আর হার 49%। সংক্রমণ রোধে কুড়িগ্রাম পৌরসভার 2, 3 ও 7 নম্বর ওয়ার্ড ও সীমান্তবর্তী 3টি গ্রামে স্বাস্থ্যবিধি মানাতে কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। 24 ঘন্টায় 29টি নমুনা পরীক্ষায় 19 জন শনাক্ত, হার 65.52%। দিনাজপুর সদরে আজ থেকে শুরু হয়েছে 7 দিনের লকডাউন। জেলায় সবশেষ সংক্রমণের হার 32.5%। সেটার প্রতি সম্মান প্রদর্শন করে আসলে আমি আশা করব যে সাধারণ জনগণ যাতে সেটা সাড়া দিয়ে তারা গড়ে থাকে। চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলায় শুরু হয়েছে 14 দিনের লকডাউন। শনাক্তের হার 44.7%। এছাড়া যশোরে শনাক্তের হার 52.2%, জয়পুরহাট ও নওগাঁয় 25% পর্যন্ত, ঠাকুরগাঁও ও ঝিনাইদহে 45 থেকে 56%। আহসানুল করিম, সময় সংবাদ। এদিকে রাজধানী সহ দেশের অন্যান্য প্রান্তেও করোনা পরিস্থিতির ফের অবনতি হয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে হাসপাতালগুলোতেও। বিশেষজ্ঞরা মনে করছেন দেশে কোভিডের 3য় ঢেউ শুরু হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে শঙ্কায় স্বাস্থ্য অধিদপ্তরও। ফারুক ভাই রবিনের রিপোর্ট। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। যদিও পরিস্থিতি গত মার্চ এপ্রিলের মতো ভয়ানক নয়, তবে হাসপাতালের চিত্র ক্রমেই খারাপ হচ্ছে। গত মাসের মাঝামাঝি যেখানে ভর্তি রোগী ছিল 130 জন, এখন সে সংখ্যা ঠেকেছে 250-তে। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 13-14%। ঢাকায় সেই হার 4% থেকে লাফিয়ে এখন 7.5%। জুনের 3য় বা 4র্থ সপ্তাহে সেন্ট্রাল ডিস্ট্রিক্টগুলো গ্র্যাজুয়ালি এগুলো ইনফেক্টেড হবে। এটা আগেই আমাদের প্রেডিকশন ছিল, সুতরাং আগামী 1-2 সপ্তাহ হয়তো আমাদের রোগী আরও কিছুটা বাড়বে। বিশেষজ্ঞরা মনে করেন সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে ধীরগতি কোভিড পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। সমন্বিত চেষ্টা এবং সময় মতো চেষ্টা, এই দুটাতেই আমাদের ঘাটতি হয়ে গেছে প্রথম থেকে এই পর্যন্ত। এটা কোনো উত্তরণের লক্ষণ দেখছি না। এটা তো অবশ্যই আমাদের সংক্রমণ বাড়ানোর জন্য একটা কারণ। কঠোর নজরদারির মাধ্যমে বাস্তবায়নে পিছিয়ে পড়ি বা ব্যর্থ হই, তাহলে কিন্তু ওই এলাকায় না, করোনা সংক্রমণ তখন অন্য অন্য এলাকায় ছড়িয়ে পড়বে। শঙ্কায় স্বাস্থ্য অধিদপ্তরও। তবে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালো প্রতিষ্ঠানটি। স্বাস্থ্য বিভাগের সঙ্গে পরামর্শ করে স্থানীয় প্রশাসন যখন যেখানে যেটি প্রয়োজন, যেখানে লকডাউন প্রয়োজন সেখানে তারা লকডাউন করবেন, যেখানে কঠোর বিধিনিষেধ আরোপ করবে সেটি তারা করবেন। বিশেষজ্ঞরা বলছেন নমুনা পরীক্ষা বাড়ানো, আক্রান্তদের আইসোলেশন নিশ্চিতের পাশাপাশি জনসাধারণের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার কোনো বিকল্প নেই। ফারুক ভাইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। এবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কিনা নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। গতকাল কেরানীগঞ্জে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, করোনা পরিস্থিতি ভালো না হলে খুলছে না স্কুল।
সবকিছু ঠিক থাকলে এবছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা এপ্রিলের মধ্যেই শেষ হয়ে যেত, কিন্তু করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে আটকে গেছে দেশের এই দুটি বড় পাবলিক পরীক্ষা। লাখ লাখ শিক্ষার্থী দিন কাটছে উৎকণ্ঠার মধ্যে। শিক্ষামন্ত্রী জানালেন, সবকিছুই নির্ভর করছে পরিস্থিতির ওপর। এই মুহূর্তে তো আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাব আমাদের শিক্ষার্থীরা যেন পড়াশোনা থেকে বিযুক্ত না হয়। পরীক্ষা হোক বা না হোক, কোনো না কোনোভাবে এক ধরনের মূল্যায়ন হবে। পরীক্ষা নেওয়া না গেলে বিকল্প কী পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে তা নিয়েও কাজ চলছে বলে জানালেন শিক্ষামন্ত্রী। তবে সংকটময় এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গেই থাকতে বললেন তিনি। এসএসসি এইচএসসি সেটি নিয়েও যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায়, তাহলে পরীক্ষার বিকল্প কি হতে পারে, কি বিকল্প মূল্যায়ন পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি, সেগুলো নিয়েও আমরা কাজ করছি। পড়াশোনাটার মধ্যে যদি তারা না থাকে, তাহলে পরবর্তী পর্যায়ে গিয়ে তারা কিন্তু পড়াশোনাটা ধরতে পারবে না, অনেক বেশি কষ্ট হয়ে যাবে। গত বছরের 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। সরকার আগেই জানিয়েছে, করোনা শনাক্তের হার 5% নিচে না নামা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মাওয়া ভাঙ্গা সুপার এক্সপ্রেসের ভাঙা গোল চত্বর মহাসড়ক যোগাযোগে যোগ করেছে নতুন মাত্রা। দেশের প্রকৌশলবিদ্যার এক অনন্য দৃষ্টান্ত। অসাধারণ নান্দনিক দেশের প্রথমই এক্সপ্রেসওয়েতে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই চলে যাওয়া যাবে দ্রুত গতিতে। পদ্মা সেতু চালু হলে এর ব্যবহারে আসবে বৈপ্লবিক পরিবর্তন। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে ছবি তুলেছেন আবু সাইদ। স্বপ্নের পদ্মা সেতু ঘিরে দুই পাশে 55 কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম সুপার এক্সপ্রেসওয়ে। সড়কটির নান্দনিকতার চমৎকার এক নিদর্শন ফরিদপুরের ভাঙা মোড়। যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের উন্মোচন করেছে এটি। প্রায় 11,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়েটি গত বছরের 12 মার্চ প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। 4 লেনের এই সড়কের দুই পাশে দুটো সার্ভিস লেন করা হয়েছে। এই সার্ভিস লেন দিয়ে ধীরগতির যানবাহন চলাচল করছে। এখানে ওঠানামার জন্য কিছু নির্দিষ্ট পয়েন্ট রাখা হয়েছে। যাতায়াতের সুফলের পাশাপাশি সড়কটির আধুনিক নির্মাণ শৈলীতে মুগ্ধ যাতায়াতকারীরা। জায়গাটার নাম ভাঙা, কিন্তু এসে দেখি কিন্তু আশ্চর্যের বিষয়, এটা ভাঙা না। এখানে এসে দেখতে মনে চায় আসলে জিনিসটা কত সুন্দর করছে। ভাঙ্গার 4 রাস্তার মোড়, এখন আর সেই ভাঙ্গা নাই, এখন হলো অনেক উন্নত হয়ে গেছে। এইখানের একটা যে ফিলিংস, আমার মনে হইতেছে আমি কোনো ইউরোপ কান্ট্রিতে দাঁড়ানো। মন খারাপ থাকলে খুব ভালো হয়েছে, এই জন্য এখানে বারবার আসি ঘুরতে। এই এক্সপ্রেসওয়ে নির্ধারিত সময়সীমার 3 মাস আগেই নির্মাণ কাজ সম্পন্ন করে। এক্সপ্রেসওয়েতে 5টি ফ্লাইওভার, 4টি রেলওয়ে ওভারব্রিজ এবং 4টি বড় সেতু রয়েছে। পদ্মা সেতু চালু হলে ভাঙা থেকে মাত্র 1 ঘন্টায় রাজধানীতে পৌঁছে যাবেন। খুলনা থেকে পদ্মা ব্রিজ উদ্বোধন হয়ে গেলে 2 থেকে আড়াই ঘন্টার ভিতরে ঢাকায় যেতে পারবো। দক্ষিণবঙ্গের মানুষের যে অর্থনৈতিক অবস্থা এবং জীবনযাত্রার মান, সেটার ব্যাপক পরিবর্তন হয়েছে। 4 দিক থেকে 4টি করে আলাদা সড়ক বেরিয়ে আসায় এক দিক থেকে অন্য দিকের সড়কে যাওয়া সহজ। 16টি পথের মিলন মেলায় পরিণত হয়েছে ভাঙা চত্বর। এখান থেকে অন্তত 20টি জেলায় যাতায়াত সম্ভব। ফরিদপুরের ভাঙা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সরকারের আশ্রয়ণ প্রকল্পের সুফল পেতে শুরু করেছেন দেশের প্রান্তিক জনগোষ্ঠীর লাখো মানুষ। প্রকল্প 2-এর আওতায় প্রথম পর্যায়ে ঘর পাওয়া প্রায় 70,000 পরিবারে আজ দিন বদলের গল্প। একটা সময় মানুষের করুণা ও দয়ার পাত্র হয়ে বেঁচে থাকলেও বর্তমানে জমি ও ঘরের মালিক তারা। পাশাপাশি আয়মূলক নানা কাজে সম্পৃক্ত হয়ে উজ্জ্বল ভবিষ্যতেরও স্বপ্ন বুঝছেন। খুলনা থেকে দিন বদলের সেই গল্প তুলে এনেছেন রাশেদ বাপ্পি। ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন লিয়া। খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা কখনো দমে যাওয়ার পাত্র নন। একটু নির্ভরতা পেলে এরা ঠিকই ঘুরে দাঁড়ায়, স্বপ্ন পূরণের পথে এগিয়ে যায়। সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় মাথা গোঁজার ঠাঁই পেয়ে এই মানুষগুলো সেই প্রমাণই রেখেছে। ছন্নছাড়া ভাসমান জীবনে মিলেছে সুখের ছোঁয়া। নতুন ঘরের বারান্দায় যেন স্বর্গ সুখের আনন্দ। সন্তানদের এমন হাসি মাখা আনন্দমুখর মুখ প্রতিটি বাবা মায়েরই স্বপ্ন। যদিও কদিন আগেও জীবন ছিল জলে ভাসা পদ্মেরই মতো, আজ সেই জীবন খুঁজে পেয়েছে জীবনের মানে। সীমাহীন দুঃখের কাল পেরিয়ে ফিরেছে নিশ্চয়তা, মিলেছে স্বস্তি, আনন্দ।
জীবনের এই পালাবদলের শুরুটা চলতি বছরের 23শে জানুয়ারি। প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রায় 70,000 ভূমিহীন গৃহহীন পরিবারের হাতে ঘর ও জমির দলিল তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 মাস পর সেই ঘরে আজ নতুন খাট, আলমারি সহ নানান আসবাব। ঘর ভাড়া দিতে পারতাম না, বাড়িওয়ালারা নামাই দিত। এখন ঘরে একটা খাট কিনেছি, একটা আলমারি কিনেছি। জীবন সুন্দর, তবে জীবনের সেই সৌন্দর্য অনেক সময় ধরা দেয় না কোটি টাকা কিংবা অঢেল সম্পদশালীর কাছেও, যেমনটা ধরা দিয়েছে রিনা পারভিনের কাছে। টিনের চালা ও জমির মালিকানা পরিবর্তন এনেছে রিনার জীবনবোধে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রেজিস্ট্রি করে দিয়েছে, ঘর তো আমার, সেজন্য নিজের জমি, নিজের ফুল গাছ, নিজের সবজি সবকিছু পেয়ে আমি খুব খুশি। অবশ্য ঘর পেয়ে হাল ছেড়ে বসে থাকেননি খুলনার ভদ্রাপাড়ের মানুষগুলো। মিতালি দাস ও বাবলু দাসের মতো ঘরে বাইরে আয়মূলক নানা কাজে সম্পৃক্ত হয়ে স্বপ্ন বুনছেন আগামীর। বাচ্চাকে পড়ালেখা শিখবো, তারা যদি বড় হতে পারে, মানুষের মতো মানুষ হবে, তারা লেখাপড়া শিখে। মানুষগুলোর জীবনমানের উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকেও সার্বক্ষণিক রয়েছে তদারকি। মাননীয় প্রধানমন্ত্রী তাদের স্বপ্ন দেখাতে শিখিয়েছেন, এখন তারা স্বপ্ন দেখছে এবং অগ্রগামী হচ্ছে। কেউ সবজি চাষ করছে, কেউ পশুপালন করছে। যারা ছিলেন নিঃস্ব তারা লাখপতি হয়ে গেছেন। জমির মালিকানা হিসাব করে ঘরের দাম হিসাব করলে কোথাও সেটা 5 লাখ থেকে 20 লাখের হিসাবে দাঁড়িয়েছে। একই প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে আগামী 20শে জুন আরও প্রায় 54,000 নিঃস্ব পরিবার পাচ্ছে ঘর ও জমি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, খুলনা। তবে কোথাও কোথাও রয়েছে ভিন্ন চিত্র। খাগড়াছড়ির মহালছড়িতে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি অর্থায়নে নির্মিত হলেও হতদরিদ্রদের কাছ থেকে 30,000 টাকা পর্যন্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। আর এই অভিযোগ খোদ মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার শীলের বিরুদ্ধে। খাগড়াছড়ি প্রতিনিধি জিতেন বড়ুয়ার প্রতিবেদনে বিস্তারিত। এটি খাগড়াছড়ির মহলছড়ি উপজেলার সদর ইউনিয়নের প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের 75টি গৃহ নির্মাণ কাজের চিত্র। 2020-21 অর্থবছরের দ্বিতীয় পর্যায়ে এই কাজ বাস্তবায়ন করেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ করা হয় 1,97,000 টাকা। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ঘরের পিলারগুলো দুলছে। অভিযোগ রয়েছে গৃহহীনদের ঘর দিতে নিয়ম বহির্ভূতভাবে অর্থ আদায় করেছে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীল। ঘর নির্মাণের আগে সবাইকে ইউনিয়ন পরিষদে 30,000 টাকা জমা দিতে হয়। যারা টাকা দিয়েছেন তারাই ঘর পেয়েছেন। লোকাল চেয়ারম্যান ওনার লোক আছে, ওনার লোকের মাধ্যমে ওই 30,000 টাকা জমা দেওয়ার পর তারপরে ঘরটা আসে। টাকা না থাকলে কোনো জলে দেয় না। 29 বস্তা দেয় পুরো ঘর করে আলাইছে। 29 বস্তা যে বিল্ডিং হয়, ঈদগুলা নাকি 6 নাম্বার বলতেছে লোকে। এই যে এইভাবে একটা বাড়ি দিলে হাতে দিয়ে ভেঙে যাচ্ছে। ঘর নির্মাণের জন্য অর্থ নেওয়ার কথা অস্বীকার করেছেন মহলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমি এদের কাছে কোনো টাকা নিই না, এটা সত্য। যদি কাজের মান ভালো না হয়ে থাকে আমি 100% ভালো করে দেব। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিদের কেউ কেউ। যদি এ ধরনের কোনো অভিযোগ আসে আমি অনুরোধ করব আমাদের যারা কর্তৃপক্ষ তারা এটি অবশ্যই দেখে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। যিনি বলছেন এটা মুখে বললে তো আর সমাধান হলো না, তাকে তো অভিযোগ করতে হবে। অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত করব। হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রী উপহার হিসেবে শুধুমাত্র মহলছড়ি উপজেলার সদর ইউনিয়নে এই প্রকল্পের জন্য সরকার 1,47,75,000 টাকা বরাদ্দ দিয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। কথা ছিল 74টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করার, কিন্তু উচ্ছেদ করা হয়েছে মাত্র 8 থেকে 10টি স্থাপনা। পরে বৃষ্টি ও মানবিক কারণ দেখিয়ে উচ্ছেদ বন্ধ করে চলে যায় অভিযানকারীরা। গতকাল রাজধানীর কামরাঙ্গীরচরে আদি বুড়িগঙ্গা চ্যানেল দখলমুক্ত করার অভিযানে গিয়ে এমন লোক দেখানো অভিযান করেছে ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। শক্তিশালী এক্সকাভেটর দিয়ে চলছে মাটি খোঁড়াখুড়ি। আশপাশে দাঁড়িয়ে তা দেখভাল করছেন 2 জন ম্যাজিস্ট্রেট সহ বেশ কয়েকজন কর্মকর্তা। অথচ পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অসংখ্য অবৈধ স্থাপনা, যার মাধ্যমে বছরের পর বছর দখল করে মেরে ফেলা হয়েছে ঢাকার সবচেয়ে পুরাতন খাল আদি বুড়িগঙ্গা চ্যানেলকে। মূলত হাইকোর্টের রায় নিয়ে এমন 74টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সব প্রস্তুতি নিয়ে মঙ্গলবার কামরাঙ্গীরচরের আদি বুড়িগঙ্গা যায় ঢাকা জেলা প্রশাসন ও বিএডব্লিউটিএ। বেলা 11টায় শুরু হয় উচ্ছেদ। প্রথম দিকে গুড়িয়ে দেওয়া হয় নিম্নবিত্তদের দখলে থাকা বেশ কয়েকটি অবৈধ স্থাপনা।
এ সময় নিজেদের সপক্ষে আশপাশের তুলনামূলক বড় দখলদাররা কাগজপত্র নিয়ে আসলে তা নিয়ে যাচাই বাছাই শুরু করেন উচ্ছেদের দায়িত্বে থাকা 2 ম্যাজিস্ট্রেট, একাধিক এসিল্যান্ড ও সংস্থা দুটির কর্মকর্তারা। পরে দুপুর 1টার পর আর কোনো স্থাপনা উচ্ছেদ না করে এক্সকাভেটর দিয়ে মাটি খুঁড়ে সময় পার করতে দেখা যায়। হাইকোর্টের আদেশের পরও কেন উচ্ছেদ করা হলো না তা নিয়ে কথা বলতে রাজি হননি কোনো ম্যাজিস্ট্রেটই। তবে লালবাগের সহকারী ভূমি কমিশনার জানান, বৃষ্টি ও মানবিকতা বিবেচনা করে দখলদারদের সময় দেওয়া হয়েছে। বৃষ্টি আসার কারণে প্লাস মানবিক কারণে আমরা তাদেরকে কাল 10টার মধ্যে যেহেতু কিছু মালামাল রয়েছে সরিয়ে ফেলার জন্য বলা হয়েছে। যদি তারা কালকে 10টার মধ্যে সরিয়ে ফেলেন তারপর আমরা আগামীকাল উচ্ছেদ কার্যক্রম শুরু করব। শুধুমাত্র জেলা প্রশাসনকে সহযোগিতা করতে এসেছে দাবি করে উচ্ছেদ দিয়ে এদিন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি বিএডব্লিউটি এর কোনো কর্মকর্তা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর ধরে সিন্ডিকেটের কবলে পড়ে আছে অ্যাম্বুলেন্স সেবা। দেশের অন্যান্য হাসপাতাল তো আছেই, তবে ঢাকা মেডিকেলে এই পরিস্থিতি প্রকট। সিন্ডিকেটের ছত্রছায়ায় রোগী ও স্বজনদের কাছ থেকে আদায় করা হচ্ছে লাগামহীন ভাড়া। কেউ ইচ্ছা করলেই ঢাকার বাইরে থেকে আসা অ্যাম্বুলেন্সে কম টাকায় সেবা নিতে পারছেন না। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সব চালককে অ্যাপসের নিয়ন্ত্রণে আনার কথা ভাবছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বিস্তারিত বেলায়েত হোসেনের রিপোর্টে। রোগী নিয়ে ঢাকার বাইরে থেকে আসা অ্যাম্বুলেন্সগুলো হাসপাতালে প্রবেশ করতে না করতেই বের হবার তাড়া। অন্য কোনো জেলা থেকে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী বহন করার কোনো সুযোগই নেই। পার্টির ছায় যে একটু পরে দিয়ে বারোটা, আর এখানে তো আমরা দাঁড়াতে পারি না। বাইরে থেকে আসা চালকদের অভিযোগ, এখানকার সিন্ডিকেটের চাপে খালি গাড়ি নিয়েই ফিরতে হয় তাদের। আর এই সুযোগে রোগীদের কাছে ইচ্ছে মতো ভাড়া আদায় করছেন সিন্ডিকেটের সদস্যরা। অন্য রোগীর তো নেই না, অন্য গাড়ি আছে, ওরা জায়জামালা করে। যদিও এসব অভিযোগ অস্বীকার করছেন ঢাকা মেডিকেল প্রাঙ্গণে থাকা চালক মালিকরা। এখন জিজ্ঞেস করেন যে এখন টানতে পারে কিনা। যারা বাইরে থেকে আসছে তাদেরকে জিজ্ঞেস করেন, আমাদের এখানে কোনো বাইরের গাড়ি আটক করা হয় না। যারা বাইরে আর আপনি ভেতরে কিভাবে? আমরা তো এখানে সবাই ভিতরে ব্যবসা করতেছি। তবে ভুক্তভোগী রোগী স্বজনদের ভাষ্য মতে সিন্ডিকেটের কবলে পড়েই অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাদের। সিন্ডিকেট নিয়ে কথা বলতেও ভয় পান অনেকেই। স্বাধীনতা কথা বলি, নিরাপত্তা দিবে কে? সিন্ডিকেট আসছে সম্ভবত, নাহলে একটা ওয়ার্ডে যদি একটা রোগী মারা যায় তাহলে কেউ ওয়ার্ডে যায় কেন? অ্যাম্বুলেন্সের এই সিন্ডিকেট ভাঙতে এবার অ্যাপস ভিত্তিক সেবা চালুর উদ্যোগ নিচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে ওইখানে একটা প্রতারক চক্র কাজ করে, সিন্ডিকেট বলা হয় কাজ করে, সেটাকে আমরা কিন্তু একটা অ্যাপসের আন্ডারে অলরেডি কাজ শুরু করেছি, অ্যাপস তৈরি করছি আমরা। সংশ্লিষ্টরা বলছেন, শুধু অ্যাপসই নয়, সিন্ডিকেট ভাঙতে প্রয়োজন আরও কার্যকর পদক্ষেপ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট 2-1 দিন কিংবা 2-1 বছরের নয়, বছরের পর বছর ধরে চলে আসা এই সিন্ডিকেটের কবলে পড়ে আছে রোগী, স্বজন, এমনকি অ্যাম্বুলেন্সের চালক মালিকরাও। এতদিন পরে হলেও রোধে অ্যাপ ভিত্তিক যে সেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, এখন দেখার বিষয় তা কতটা কার্যকর হয়। বেলায়েত হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, বিশ্বের বিভিন্ন দেশে ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের ব্যবহার বৈধ হলেও অনুমোদন নেই বাংলাদেশে। ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্যে পিছিয়ে পড়ার শঙ্কা। মোংলা উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের পর পানিতে অতিরিক্ত লবণাক্ততা এবং ভাইরাসের আক্রমণে মরে যাচ্ছে চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ। এতে সর্বশান্ত হওয়ার পথে কয়েক হাজার মাছ চাষি। তবে মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন বলছে, এই শিল্পকে বাঁচাতে সরকারি সহায়তা সহ সর্বাত্মক চেষ্টা চলছে। মোংলা প্রতিনিধি মাহমুদ হাসানের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। একমাত্র গলদা, বাগদা, চিংড়ি সহ অন্যান্য প্রজাতির মাছ চাষের উপর নির্ভর করে বেঁচে থাকতে হয় সুন্দরবন সংলগ্ন মোংলা উপজেলার মানুষদের। কারণ পানিতে অতিরিক্ত লবণাক্ততা আর ঝড় জলোচ্ছ্বাসের কারণে উপকূলীয় এ অঞ্চলের জমিতে ধান, সবজি কিংবা অন্য কোনো ফসল হয় না। কিন্তু দুর্যোগ লবণাক্ততা ছাড়াও অজানা ভাইরাসের আক্রমণে সেই মাছ চাষও এখন হুমকির মুখে। এই মুহূর্তে সরকারি সহায়তা না পেলে বেকার হয়ে পড়বেন চিংড়ি চাষের উপর নির্ভরশীল এ অঞ্চলের খামারিরা। খুব টেনশনে আছি, হয়তোবা লোন করতে হবে কৃষি অফিস থেকে, তারপর পুনরায় যদি মাছ ছাড়তে পারি তাও রিস্ক। কোনো মাছই নেই গেরে, এখন আবার মাছ ছাড়তে হবে, তারপরে টাকা পাবো কোথায়? যে মালিক কাছ থেকে ঘের নিছি তার কাছে 6 লক্ষ টাকা দিয়ে নিছি, নেওয়ার পরে আর 1 বছর আছে, ব্যাংকের ঋণ অল্প কিছু দিছি, আর দিতে পারিনি। সরকার যদি আমাদের আবার আর্থিক সহায়তা না করে তাহলে আমাদের উঠে যাওয়া ছাড়া কোনো পথ নেই, আমাকে পথে বসতে হবে।
এ অবস্থায় মৎস্য ঘেরে খামারিদের সঠিক পরিচর্যার উপর জোর দিলেন সংশ্লিষ্ট কর্মকর্তা। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে অনেক চাষিরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের তালিকা প্রণয়নের কাজ শেষ হলে আমরা আশা করি সরকারের পক্ষ থেকে আমরা সহায়তা পাবো। আর এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে সহায়তার সর্বাত্মক চেষ্টার কথা জানালো উপজেলা প্রশাসন। আমরা এই ক্ষতিগ্রস্ত তালিকা করেছি এবং সরকারের কাছে প্রেরণ করেছি এবং তাদের কিছু কিছু সাহায্য প্রদান করা হবে এবং আশা করি সেই সাহায্য প্রদান করা হলে তারা আগে ঘুরে দাঁড়াতে পারবে। মৎস্য অধিদপ্তরের হিসাব মতে শুধু মোংলা উপজেলায় প্রায় 1274 হেক্টর কৃষি জমিতে চিংড়ি চাষ করে জীবিকা নির্বাহ করেন 1800 কৃষক। সময় সংবাদ, মোংলা। সফল উদ্যোক্তা নবাবগঞ্জের যুবক সেলিম উচ্চশিক্ষা নিয়েও লাখ টাকার চাকরি ছেড়ে নিজ গ্রামে গড়ে তুলেছেন রাও ফার্ম ফ্রেশ অ্যাগ্রো ফার্ম নামে একটি প্রতিষ্ঠান, যেখানে রয়েছে বিভিন্ন জাতের কয়েক হাজার আম গাছ সহ নানা দেশি বিদেশি ফল বাগান। এতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে স্থানীয় অনেকের। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। হিলি স্থলবন্দর এলাকা থেকে ৩৫ কিলোমিটার উত্তরে নবাবগঞ্জ উপজেলার কাতলমারি গ্রামের সেলিম সরকার কয়েক বছর আগে বিদেশ থেকে উচ্চশিক্ষা নিয়ে এসে দেশে ফিরে চাকরিতে যোগ দেন। পরে লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে নিজ গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ১৩ একর জমিতে গড়ে তোলেন ফলের বাগান, যেখান থেকে তার মাসে আয় হয় ২ থেকে ২.৫ লাখ টাকা। আমাদের বাগান থেকে অনেক ডিমান্ড, আমরা ভালো দামে বাজারজাত করতে পারছি। আমরা লোকসানের কোনো হিসাব গণছি না, এবার আমাদের লাভ আসবে এরকম আশাবাদী। বাগানটিতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে স্থানীয় অনেক বেকার যুবকের। এতে কাজ করে সচ্ছলভাবে চলছে অনেকের পরিবার। পাশাপাশি তাকে দেখে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন অনেকেই। আমার বাগান দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আবহাওয়া এবার অনুকূলে ছিল। এই আমগুলো অনেক ভালো, ফরমালিন মুক্ত, এই জন্য এখানে আম কিনতে আসছি। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। শিক্ষিত বেকার যুবকরা এমন পদক্ষেপ নিলে এলাকায় কেউ আর বেকার থাকবে না বলে মনে করছেন তারা। এটা পুরোটাই কিন্তু স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন শহরে, বাংলাদেশের বিভিন্ন শহরে যায়, এমনকি বিদেশেও যায়। তো আমরা আশা রাখতেছি যে কৃষক ভালো দাম পাবে এবং আগামীতে লাভবান হবে। সেলিম সরকারের বাগানে বিভিন্ন জাতের আমের পাশাপাশি রয়েছে মাল্টা ও ড্রাগন ফলের গাছ। সময় সংবাদ, হিলি। নওগাঁর পাইকারি আড়তে কমেছে মাছের সরবরাহ। এতে কেজি প্রতি 15 থেকে 20 টাকা বেড়ে গেছে দর। চাষিরা খুশি হলেও ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। বিস্তারিত জানাতে সান্তাহার বাইপাস মাছের আড়তে আছেন সহকর্মী এমা রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। রকি। ধন্যবাদ ইমা। গেল কদিন ধরে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে মাছের সরবরাহটা কিছুটা কম ছিল, তবে আজকের সরবরাহ কিছুটা বেড়েছে। সেই দামের জায়গাটাও লক্ষ্য করছিলাম, বেশ এখানে 10 থেকে 20 টাকা পর্যন্ত এখানে বাড়তি দর। তো প্রকারভেদে মাছের দর কিন্তু গত দিনের চেয়ে আজকে বেশি হওয়ার কারণে মাছ চাষিরা কিছুটা সন্তোষ প্রকাশ করছেন। তবে মাছের সরবরাহ কিন্তু এই আড়তগুলোতে গত কদিনের তুলনায় একটু বৃদ্ধি হওয়ার কারণে ক্রেতার উপস্থিতিও এখানে বেশ লক্ষ্য করা যাচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু মাছের যে দর, এটা কিন্তু চাষিরা বলছেন যে তাদের কাঙ্ক্ষিত দরটা কিন্তু আসলে উঠে আসছে না। কারণ হিসাবে বাজারের যে চাহিদা, এই চাহিদাটা কিন্তু অনেক কম মাছের। এবছর কিন্তু একদিকে উৎপাদন বেড়েছে, খরচও বেড়েছে, সেই তুলনায় কিন্তু প্রত্যাশিত দরটা পাচ্ছেন না। তো বর্তমান বাজারে আজকে যে মাছগুলি আমরা লক্ষ্য করছিলাম, গেল এক সপ্তাহ আগে প্রায় 110 টাকা 120 টাকা করে প্রতি কেজি রুই কাতল বিক্রি হচ্ছিল। আজকের আড়তে যেটা লক্ষ্য করছিলাম, কিছুটা দর বৃদ্ধি হয়ে প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে 140 টাকা বা 45 টাকা, কাতল এরকম 145 থেকে 150 টাকা, মৃগেল মাছ এরকম 140-50। তবে শিং মাগুর বা চাষ করা মাগুরের দরটা কিন্তু খুবই কম বলছে এখানে। প্রতি কেজি এখানে 250 থেকে 260 টাকা করে এখানে বিক্রি হচ্ছে। তো মাছের প্রকারভেদে কিন্তু বিশেষ করে দেশীয় সিলভার কাপ জাতীয় যে কাপ মাছ রয়েছে, এই মাছগুলোর দরটা কিন্তু ব্যাপক কমেছে। প্রতি কেজি এখানে বিক্রি হচ্ছে জাপানি কাপ, এটা 85 থেকে 90 টাকা, তেলাপিয়া 80 টাকা, চাষ করা কই কিন্তু এরকম 120 থেকে 115 টাকা প্রতি কেজি। পাঙ্গাস মাছের দরটাও লক্ষ্য করছিলাম, প্রতি কেজি কিন্তু 85 থেকে 90 টাকা করে বিক্রি করছে। তো দরের জায়গাটা কিন্তু প্রকারভেদে কিছু বেড়েছে, আবার চাষ করার যেসব মাছ রয়েছে এই দরগুলো কিন্তু ওঠানামা করছে 15 থেকে 20 টাকা করে। তো মাছ চাষিরা এবছর যেটি বলছেন যে বিগত বছরগুলিতে কিন্তু এবছর মাছের দরটা একেবারেই নিচে নেমে গিয়েছে। কারণ হিসাবে একদিকে তারা বলছেন যে দরটা নিচে নামার কারণ করোনার বিভিন্ন পরিস্থিতি, লকডাউন যাচ্ছে, দূরের পাইকার আসছে না,
এসব কারণে কিন্তু দরটা একেবারে নিচে নেমে গিয়েছে। অন্যদিকে কিন্তু খাদ্যের যে দর, এই দরটা কিন্তু গেল 2-3 মাসে কিন্তু দফায় দফায় বেড়েছে এবং মাছ চাষিরা যে বিষয়টি বরাবর বলে থাকেন যে খাদ্যের দরের তুলনায় বাজারের সঙ্গে কিন্তু একটা বড় ফারাক রয়েছে। বিভিন্নভাবে তারা সংস্থা, বিভিন্ন এনজিও বা অন্যান্য জায়গা থেকে টাকা নিয়ে কিন্তু মাছ চাষ করার একটা মূলধন বিনিয়োগ করছেন, কিন্তু সেই জায়গায় গিয়ে কিন্তু কাঙ্ক্ষিত বাজারটা পাচ্ছেন না। তবে আরেকটি বিষয় হলো মাছের উৎপাদন বৃদ্ধি হওয়ার সাথে সাথে ভোক্তা পর্যায়ে কিন্তু মাছের স্বল্প মূল্যে পাওয়ার যে ব্যবস্থা, এটা কিন্তু নিশ্চিত হয়েছে। তবে সাধারণ মানুষ, আমরা যেটা লক্ষ্য করছিলাম, এই অঞ্চলের এই আড়তটি অনেক বড় আড়ত। এখানে ভোর সকাল থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু পাইকার এসে থাকে এবং নওগাঁ সহ আশপাশের বগুড়ার আদমদিঘি, রানীনগর, আত্রাই এই এলাকার অসংখ্য মাছ চাষি তারা ভোর সকালে তাদের চাষ করা এই পুকুর থেকে মাছ তুলে এনে বিক্রি করে থাকেন। তো মাছের সরবরাহ কিন্তু কয়েকদিনের তুলনায় একটু বৃদ্ধি হয়েছে। যেমন বৃদ্ধি হওয়ার সাথে কিন্তু দরটা বাড়ার কারণে এখন যে বাজারটা চলছে, তারা বলছেন এরকম একটি বাজার যদি নিশ্চিত করা যায়, টেকসই আকারে যদি তারা পান, তাহলে কিন্তু তাদের কিছুটা খুশি আসার সুযোগ থাকে। গেল 2-3 দিন আগেও কিন্তু মাছের দরের জায়গাটা একেবারে নিচে নেমে গিয়েছিল। বিশেষ করে চাষ করা যেসব মাছ রয়েছে, এই জাতীয় মাছের দরটা কিন্তু অত্যন্ত নিচে নেমে যাওয়ার কারণে তারা আর্থিকভাবে বড় একটা ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে জেলায় কিন্তু মাছের যে উৎপাদন, এই উৎপাদন কিন্তু গেল কয়েক বছরে ব্যাপক বেড়েছে। স্থানীয় মৎস্য অফিস বলছে এই জেলায় কিন্তু প্রায় নিবন্ধিত মাছ চাষি রয়েছে প্রায় 19,000। এর বিপরীতে কিন্তু প্রায় 78,000 মেট্রিক টন মাছ প্রতি বছর এখানে বার্ষিক উৎপাদন হয়ে থাকে। তবে স্থানীয় চাহিদা রয়েছে প্রায় 68,000 বা 70,000-এর উদ্বৃত্ত 15,000-এর মতো মাছ কিন্তু এই আড়তগুলোতে বা স্থানীয় মাছ চাষিরা মাছ চাষ করে থাকে। তো বাড়তি মাছের যে যোগান, এটা কিন্তু নিশ্চিত হয়েছে, কিন্তু দরের জায়গাটা বরাবরই কিন্তু নিচে নেমে যাচ্ছে এবং এই নেমে যাওয়ার জন্য তারা বলছেন যে ন্যূনতম একটি বাজার যদি না পান, তাহলে কিন্তু আগামীতে মাছ চাষের যে উৎসাহ, এটা কিন্তু তারা হারিয়ে ফেলবেন। এবং এই ক্ষেত্রে তাদের প্রত্যাশা হলো খাদ্যের দর কিছুটা কমিয়ে এনে মাছের বাজারটা সুষম যেন তারা পান। এইদিকে সরকারের এই কর্তা ব্যক্তিদের একটু নজর দেওয়ার তারা দাবি জানিয়েছে। তো এই ছিল সন্ধ্যার পাইকারি মাছ বাজারের কেনাবেচার খবর আমার কাছে। নওগাঁর পাইকারি মাছের আড়তে মাছ কেনাবেচার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি। ভোলার ম্যানগ্রোভ বন নোনা পানিতে তলিয়ে থাকায় হরিণ সহ বন্য প্রাণীরা মিঠা পানির তীব্র সংকটে পড়েছে। এতে পানি আর খাবারের খোঁজে লোকালয়ে এসে প্রাণ হারাচ্ছে চিত্রা হরিণ। প্রকৃতির সৌন্দর্য এই বন্য প্রাণীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তাগিদ দিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা। পুকুর খননের মাধ্যমে পানি সংকট দূর করার কথা জানিয়েছে বন বিভাগ। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। মনপুরা, চরকুকরিমুকরি, ঢালচর সহ উপকূলের প্রাণ জুড়ানো ম্যানগ্রোভ বাগানগুলো তলিয়ে আছে সাগরের নোনা পানিতে। গত চৈত্র মাস থেকে বাড়তে থাকা পানি এখন ভয়াবহ রূপ নিয়েছে। এতে বিপাকে পড়েছে বনের সৌন্দর্য, চিত্রা হরিণ, শিয়াল, বানর, ভোঁদর সহ বিভিন্ন প্রজাতির প্রাণী। এদের জন্য নেই পর্যাপ্ত মিঠা পানির উৎস বা জলোচ্ছ্বাসের সময় আশ্রয়ের স্থান। মিঠা পানির তীব্র সংকটে থাকা হরিণের পাল জীবন ঝুঁকি নিয়ে ছুটে আসছে জনবসতিতে। লোকালয়ে আসা হরিণগুলোকে অনেক সময় অসাধু শিকারীদের ফাঁদে পড়ে প্রাণ দিতে হচ্ছে। মিঠা পানির সংকট দেখা দেওয়াতে লোকালয়ে হরিণগুলো চলে আসে। গত কিছুদিন আগে আমি এখানে যাওয়ার পথে একটি হরিণকে লোকালয়ে দেখতে পাই। পরে বন বিভাগে খবর দিলে বন বিভাগ এবং আমরা সহ তাকে আটক করে পরে বন বিভাগের সহযোগিতায় আমরা বনে নিয়ে তাকে অবমুক্ত করি। লবণ পানিটা বেশি এই কথাই হরিণজন মিষ্টি পানি খাওয়ার জন্য সকাল এবং সন্ধ্যাবেলা প্রতি সময় আসে। আমরা ওই দিন একটা হরিণ ছিল, ওইটাকে ধরে আমরা বন বিভাগের কাছে হস্তান্তর করছি। নোনা পানির কারণে বন্য প্রাণীদের জীবন সংকটে পড়ছে উল্লেখ করে বনের মধ্যেই মিঠা পানির উৎস বাড়ানোর তাগিদ প্রাণী বিশেষজ্ঞের। মেঘনা আর পদ্মার পানির প্রবাহ যদি ঠিক থাকতো, তাইলে আমাদের এই অঞ্চলের মিঠা পানির আধিক্যটা বেশি থাকতো। ওই জায়গাগুলিতে যদি মিঠা পানির চৌবাচ্চা বা জলাধার তৈরি করে দেওয়া যায়, তাইলে এদের জন্য মঙ্গল হবে আর কি। অনেকগুলো পুকুর খনন করেছি। সেই পুকুরগুলো এমনভাবে খনন করা হয়েছে যে একদিকে পুকুরে তারা বন্যপ্রাণী মিঠা পানি খেতে পারবে, পাশাপাশি যে পুকুরের চারপাশে যে পাড়, যদি কখনো জলোচ্ছ্বাস হয় তাহলে পুকুর পাড়ে তারা অবস্থান করতে পারবে। জেলায় 58,008 হেক্টর জমিতে ম্যানগ্রোভ বাগানে হরিণ সহ অর্ধলক্ষাধিক বন্যপ্রাণীর পাশাপাশি বিপুল সংখ্যক গরু মহিষ বিচরণ করে। সময় সংবাদ, ভোলা।
কোরবানির জন্য 182টি গরু পালন করছেন নাটোর সদরের এক খামারি। গত বছর 16 থেকে 20 মণ ওজনের 80টি গরু পালন করেন তিনি, তবে বিক্রি হয় মাত্র 40টি। কুরবানি ঈদ সামনে রেখে লোকসান কাটিয়ে ওঠার স্বপ্ন বুনছেন তিনি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে খামারের সামনে আছেন সহকর্মী আল মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, ধন্যবাদ ইমা। যে বিষয়টি বলছিলেন, নাটোর সদর উপজেলার শেষ প্রান্তে এটি ডাল সড়ক। এই ডাল সড়কের ব্যবসায়ী কেতাব আলী গত বছরও কোরবানির আগে তিনি গরু পালন করেছিলেন 80টি, এর মধ্যে 40টি বিক্রি হলো। সেই 40টি গত বছরের গরু কিন্তু রয়ে যাওয়ার কারণে এবার তিনি সেই লোকসান কাটাতে আবার ব্যাংক থেকে ঋণ নিয়ে সে গরু পালন করছেন। এবার চলতি বছর 182টি গরু পালন করলেও চলমান নাটোর জেলার লকডাউন এবং করোনার যে প্রভাব, সেখানে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তিনি। এই বিষয়গুলো নিয়ে যে অবস্থা, সে ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছেন, শঙ্কার মধ্যে রয়েছেন, তার গরু বিক্রি হবে কিনা, এই বিষয় নিয়ে জানতে আমরা চেষ্টা করব। জানার চেষ্টা করছি যে এখানকার খামার মালিক রয়েছেন কেতাব আলী, তার কাছ থেকে আমরা সরাসরি জানার চেষ্টা করব কি পরিস্থিতি এবং কি অবস্থায় তিনি রয়েছেন। গত বছর আমার 80টা গরু ছিল, সেখান থেকে আমি 40টা বিক্রি করেছিলাম। করোনার কারণে আর 40টা বিক্রি করতে পারছিলাম না। এই কারণে গত বছরে করোনাতে আমার লোকসান হয়েছিল। এই কারণে এই বছরে আমি আরো 142টা গরু লালন পালন করেছি, যাতে আমি গত বছরের লোকসানটা কাটিয়ে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারি। আর হচ্ছে যে আমার এইবার করোনার কারণে নাটোরের লকডাউন এবং সারা বাংলাদেশে যে করোনার প্রভাব পড়েছে, এজন্য আমি বিক্রি করতে পারবো কিনা সে শঙ্কায় আমি রয়েছি। ধন্যবাদ। যে বিষয়টি শুনছিলেন খামার মালিক কেতাব আলী যেটি জানিয়েছেন যে তিনি কিন্তু 6 বছর আগে মাত্র 30টি গরু নিয়ে এই খামার পালন করেন এবং 30টি গরু থেকে 6 বছর আগে গত 4 বছর লাভ করলেও এবার কিন্তু সেই লাভে তিনি করতে পারছেন না। এর প্রেক্ষিতে তিনি যে গত বছরের লোকসান হয়েছেন, সে লোকসান কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। তবে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এসেছেন আজকে থেকে, উনি নাটোরের বড় খামারগুলো পরিদর্শন শুরু করছেন এবং এই কোরবানি সামনে নিয়ে কি ব্যবস্থা নিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাটোরের ডাক্তার গোলাম মোস্তফার কাছ থেকে আমরা সরাসরি জানার চেষ্টা করব। ধন্যবাদ। গ্রিনল্যান্ড এই কেতাব আলীর এই খামারটি গত বছরে 80টি গরু ছিল, এবছরে তার গরু বৃদ্ধি করেছে। এই খামারের বৈশিষ্ট্য হলো অনেক বড় বড় গরু, প্রত্যেকটা গরু 600 থেকে 1000 কেজি পর্যন্ত, যে কারণে আমাদের নাটোর জেলায় এর চাহিদা কম রয়েছে বিধায় গত বছরে ঢাকা সহ চিটাগাং মার্কেটিং করার সমস্যা ছিল, যদিও আমরা অনলাইন প্ল্যাটফর্ম করেছিলাম। এবছরে আমরা আবারও জেলা প্রশাসনের নেতৃত্বে আমরা অনলাইন প্ল্যাটফর্ম একটা করেছি, আমাদের জেলা প্রাণী সম্পদ দপ্তরে অনলাইন প্ল্যাটফর্ম করেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, চিটাগাং, সিলেট এবং ঢাকা থেকেও তারা বিভিন্ন প্ল্যাটফর্মের আমাদের সাথে যোগাযোগ করছে। আশা করি এই বছরে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই বড় গরুগুলো আমরা ঢাকা সহ চিটাগাং এবং সিলেটে আমরা এটা দিতে পারবো। এই বছরে আমাদের জেলা প্রশাসক সহ পুলিশ প্রশাসন সবাই আমাদের সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন এবং আমরাও আমাদের জন্য এই গরুগুলোকে আমরা ঢাকা, সিলেট এবং চিটাগাং মার্কেটিং করতে পারি, এ বিষয়ে আমরা সার্বিক সহযোগিতা করব এবং এই খামারে আমরা কারিগরি যে সহায়তা, যে ভ্যাকসিন এবং যে পরামর্শ দরকার সেটা আমরা দিয়ে আসছি। সবাইকে ধন্যবাদ। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছিলেন যে কি কি পদক্ষেপ নিয়েছেন তিনি। তবে যে বিষয়টি বলা যেতে পারে, শুধু কেতাব আলী নয়, নাটোর জেলায় ছোট বড় খামার এমন রয়েছে প্রায় 16,000 এবং 16,000 খামারের মধ্যে 80,000-এর উপরে ষাঁড় গরু পালন হয়েছে চলতি বছরের কোরবানির জন্য। তবে গত বছরের যে সংশয় ছিল, সেই সংশয় যদি কাটিয়ে উঠতে পারেন তাহলে খামার মালিকরা গরু পালনে আগ্রহী হবেন। বিশেষ করে যে বিদেশ নির্ভর, আমদানি নির্ভর গরু থাকলেও গত 5 থেকে 7 বছর ধরে নাটোরে কিন্তু উদ্বৃত্ত গরু এবং ছাগল উৎপাদন করছে প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতায়। একটি বিষয় যেটি বলতে পারি, জেলার চাহিদা মিটিয়েও মূলত ঢাকা, চট্টগ্রাম, সিলেট এই বিষয়গুলো নিয়ে পাঠানোর জন্য যে বর্তমানে কাজ শুরু করছে এবং এই উদ্যোগটা ভালো হিসাবে দেখছেন খামার মালিকরা। কারণ কোরবানি ঈদের এখনো 1 মাসের উপরে বাকি থাকলেও
যদি এই গরুগুলো সরবরাহ করা যেতে পারে যে বিভিন্ন জেলায়, এবং সরবরাহ করতে পারলে কিন্তু সেই লোকসানের কাটিয়ে উঠবেন। এবং পাশাপাশি যে বিষয়টি একটি নিশ্চয়তা, ব্যাংক ঋণ রয়েছে অনেক খামারি, যদি এবার তারা টাকা পরিশোধ না করতে পারেন তাহলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। এই ছিল আমার কাছে সদর উপজেলার কেতাবালি খামার থেকে গরু বাজারের সর্বশেষ। নাটোর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আল মামুন। দিন দিন জনপ্রিয় হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের ব্যবহার। অন্যদিকে এই কারেন্সিতে শত শত কোটি ডলার বিনিয়োগের ঘোষণায় হু হু করে বাড়ছে এই মুদ্রার দামও। তবে বিটকয়েনের সহজে মাদক অস্ত্র ব্যবসা এবং জঙ্গি অর্থায়ন হয় এমন দাবি তুলে দেশে এই মুদ্রার লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা এটিকে বলছেন ভবিষ্যৎ পৃথিবীর মুদ্রা। এই অবস্থায় দেশে এটি চালুর ব্যাপারে ভাবার পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা। শাকির আহমেদের প্রতিবেদন। ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন মাইনিং পদ্ধতিতে তৈরি হয় এই মুদ্রা, যার সর্বনিম্ন একক সাতোশি। 1 কোটি সাতোশিতে হয় 1 বিটকয়েন। বিশ্বের সবচেয়ে বড় ধনী বিল গেটস বিটকয়েনকে ভবিষ্যৎ পৃথিবীর মুদ্রা বলে আখ্যা দিয়েছেন। চলতি বছরের শুরুতে ক্রিপ্টোকারেন্সিতে $150 কোটি বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন বিলিয়নিয়ার এলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা। ফলে হু হু করে বেড়েছে ক্রিপ্টোকারেন্সির দাম। মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানও ক্রিপ্টোকারেন্সিকে মূল্য হিসেবে নির্ধারণ করেছে। তবে এই ব্যবস্থায় লেনদেনের ক্ষেত্রে থাকে না কেন্দ্রীয় ব্যাংকের মতো কোনো নিয়ন্ত্রক সংস্থা। লেনদেনের তথ্য ব্লকচেইন নেটওয়ার্কের মাধ্যমে সুরক্ষিত ও গোপন থাকায় এ ব্যবস্থা দিন দিন আরও জনপ্রিয় হচ্ছে। নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে এটাকে দাঁড় করানোর জন্য এটার পেছনে কিন্তু অনেক ধরনের নীতি নির্ধারকরা কাজ করছে। সেদিক থেকে যদি আমরা পিছিয়ে পড়ি তাহলে কিন্তু আমরা সারা ওয়ার্ল্ড থেকে পিছিয়ে পড়ব। আইন দিয়ে এটাকে আটকানোর চেয়ে এটাকে অ্যানালাইসিস করা দরকার বাংলাদেশে। বিটকয়েনের প্রয়োজনীয়তা পুরোপুরি অস্বীকার না করে এই মুদ্রার যৌক্তিকতা ও অযৌক্তিকতা যাচাইয়ের পাশাপাশি গবেষণা করা উচিত বলে মনে করেন অর্থনীতিবিদরা। বিটকয়েন সহ সব ধরনের ক্রিপ্টোকারেন্সির ব্যবহারে অন্যান্য দেশের অভিজ্ঞতা কি হয়েছে, কি ধরনের সমস্যায় তারা পড়ছে বা কি সুযোগগুলো তারা পাচ্ছে সেটা দেখা দরকার। কারণ এটা যেহেতু একটি অ্যাসেট যেটার মূল্য বাড়ছে, মানুষ এখানে ইনভেস্ট করতে চায়, এখন লিগ্যাল না করা হলে তখন কিন্তু ইললিগ্যাল পথে এটা হবে। তবে ক্রিপ্টোকারেন্সিতে খুব সহজে মাদক ও অস্ত্র ব্যবসা এবং জঙ্গি অর্থায়নের সুযোগ রয়েছে। তাই ক্রিপ্টোকারেন্সিতে লেনদেনকে শাস্তিযোগ্য অপরাধ বলে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর জেমস ও বিটকয়েনে লেনদেনের অভিযোগে সম্প্রতি বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। যেহেতু ফরেন কারেন্সিতে পেমেন্ট হয়, বাংলাদেশে এটি কেনাবেচা করার জন্য বাংলাদেশ ব্যাংক অথরাইজড কোনো কিছু নাই। বিশ্বের অনেক দেশই ক্রিপ্টোকারেন্সিতে লেনদেনের অনুমতি দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হাতে নিয়ন্ত্রণ ব্যবস্থা রেখে চীন চালু করেছে নিজস্ব ভার্চুয়াল বা ডিজিটাল মুদ্রা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কোন সেবার বিপরীতে ব্যাংক কত ফি আদায় করতে পারবে তার সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি বলছে, নির্ধারিত ফিতে গ্রাহক সেবা নিশ্চিত করতে তদারকি করা হবে। অর্থনীতিবিদদের মতে এর নির্দেশনা বাস্তবায়নে গ্রাহকদের জন্য ব্যাংকের শাখায় দৃশ্যমান জায়গায় ফিয়ের তালিকা প্রদর্শন করার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। হরিপদ সাহার রিপোর্ট। ব্যাংকে লেনদেন এবং বিভিন্ন ধরনের হিসাবে সুদের বাইরেও নানা রকম ফি বা মাসুল গুনতে হয় গ্রাহকদের। ব্যাংক ভেদে এই ফির বাড়তি হার নিয়ে বিভিন্ন সময় গ্রাহক অসন্তোষের অভিযোগও পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এমন অবস্থায় নিয়ন্ত্রক সংস্থাটি ব্যাংকগুলোর সেবার ফি বিস্তারিতভাবে নির্ধারণ করে প্রজ্ঞাপন দিয়েছে। এতে বলা হয়েছে 10,000 টাকার নিচে গড় স্থিতির আমানত হিসাব বিনা মাসুলে পরিচালিত হবে। টাকার অঙ্কের ভিত্তিতে 6 মাসে একবার হিসাবের ফি হবে সর্বোচ্চ 300 টাকা। ঋণের পরিমাণের ওপর সর্বোচ্চ প্রসেসিং ফি 20,000 টাকা নেওয়া যাবে না। ঋণ আবেদন, সার্ভিস চার্জ এবং ঝুঁকি প্রিমিয়ামের মতো ফি। বৈদেশিক বাণিজ্যে এলসি কমিশনের সর্বোচ্চ হার, অ্যাডভাইজিং বা ট্রান্সফারের ফিও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। ব্যাংক চার্জ কমানো ছাড়া there is no other alternative. Otherwise the people will not come into the bank. আমার মনে হয় যে দিস ইজ এ রাইট ডিসিশনস এবং এটার ফলে আমি মনে করি না যে ব্যাংকের প্রফিটেবিলিটিতে ইম্প্যাক্ট করবে। আমি একটা কমিটি করে দিয়েছি, দে উইল ডিজাইন দ্যাট ইজ আওয়ার শিডিউল অফ চার্জেস অ্যাজ পার দিস ডিরেকশনস অফ দিস সার্কুলার, এবং এটা করে আজকেই আমরা ব্রাঞ্চ পর্যায়ে দিয়ে দিব। যথাযথ ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা দেখভাল করি। যদি তারা কমিশন বেশি নেয় তখন সেই সব ক্ষেত্রেও কিন্তু আমরা টাকা ব্যাক করে দেওয়ার জন্য কিন্তু নির্দেশনা দেওয়া হয়।
আমাদের ইনস্ট্রাকশনের জন্য মূল্যবৃদ্ধি করার জন্য আমরা প্রচেষ্টা আছি। সেবার বিপরীতে ফি বা মাসুলের তালিকা ব্যাংকের প্রতিটি শাখা ও কার্যালয়ে দৃশ্যমান জায়গায় প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে। গ্রাহক স্বার্থ রক্ষায় এই নির্দেশনার বাস্তবায়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছেন অর্থনীতিবিদরা। 2003 সালে 22টা ইন্ডিকেটর ব্রাঞ্চে ডিসপ্লে করে রাখার কিন্তু সার্কুলার আছে, কিন্তু ব্রাঞ্চগুলোতে যে দেখি এমনটা আমি খুব একটা চোখে পড়েনি। এটা কিন্তু খুবই সরাসরি স্বার্থের ব্যাপার ক্লায়েন্টদের, তাদের জন্য ওপেন জায়গায় এটাকে ডিসপ্লে করে রাখতে হবে যাতে একজন ক্লায়েন্ট তার রাইট হিসাবে সেটা দেখতে পারেন এবং ক্যালকুলেট করতে পারেন তার এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট বা কস্ট অফ ফান্ড। বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী বছরে দুবার হিসাবের স্থিতি বা স্টেটমেন্ট বিনা ফিতে এবং পরবর্তীতে প্রতিবার 100 টাকায় গ্রাহককে সরবরাহ করতে হবে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। আমদানি পণ্যের ডেলিভারির ধীরগতি চট্টগ্রাম বন্দরের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সপ্তাহের শুক্র, শনি, রোববার গড়পড়তা আর বাকি 4 দিন ডেলিভারি তুলনামূলক বেশি থাকায় যানজট নিয়ন্ত্রণে চরম বেকায়দায় পড়ছে ট্রাফিক বিভাগ। এ অবস্থায় প্রতিদিনই সমান অনুপাতে পণ্য ডেলিভারি নিতে আমদানিকারকদের অনুরোধ জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দর দিয়ে সপ্তাহের সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার করে 4500-এর বেশি কন্টেনার ডেলিভারি হলো প্রায় তা 5500 পর্যন্ত ছাড়িয়ে যায়, কিন্তু নানা জটিলতায় সপ্তাহের বাকি 3 দিন তা অর্ধেকে নেমে আসে। শুক্র, শনি এবং রবিবার কন্টেনারের টোটাল অবস্থাটা পর্যবেক্ষণ করে আমরা দেখেছি যে এই 3 দিন যদি অন্যান্য দিনের মতো ডেলিভারি যায় তাহলে চট্টগ্রাম বন্দরের কন্টেনারের অবস্থান অনেক বেশি ভালো হয়। একে তো বন্দরের পুরো এলাকা জুড়ে চলছে ফ্লাইওভার নির্মাণের কাজ, যে কারণে সড়কগুলো এমনিতেই সংকুচিত। এর মাঝে সপ্তাহের বাকি 4 দিন হাজার হাজার কন্টেনারবাহী লরি, কাভার্ড ভ্যানের চাপে সৃষ্টি হয় অসহনীয় যানজটের। নর্মাল সময় আমাদের দেখা যায় যে রাস্তাটা আমরা 30 মিনিটসে পার করি, তখন জায়গাতে আমাদের দ্বিগুণ সময় লাগে, কোনো সময় 4 গুণ সময় লাগে, 2 ঘন্টা মানুষ রাস্তায় যানজটে আটকে থাকে। এই অবস্থায় সপ্তাহের বন্ধের দিনগুলিতে ডেলিভারি বেশি পরিমাণে নেওয়ার জন্য আমদানিকারকদের একের পর এক চিঠি দিয়ে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ, কিন্তু ব্যাংক খোলা রাখার পাশাপাশি আমদানিকারকরা এগিয়ে না আসলে পরিস্থিতির উন্নতি হবে না বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। আমরা পে অর্ডার ডিউটি জমা দিই রোববার, আমরা সোমবারে ডেলিভারি নিই। এই ক্ষেত্রে ব্যাংক খোলার বিকল্প নেই এবং আমদানিকারকদের ইচ্ছাটা হচ্ছে থাকতে হবে যে শুক্র শনিবার সে ডেলিভারি নেবে। ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী প্রতি 24 ঘন্টায় 7 থেকে 8000-এর বেশি ট্রাক, লরি এবং কাভার্ড ভ্যান চট্টগ্রাম বন্দরে প্রবেশের সুযোগ পায়। এর বাইরে বন্দর কেন্দ্রিক সড়কগুলো হয়ে বিমানবন্দর রুট দিয়ে আরও প্রায় 25,000 যানবাহন চলাচল করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বর্ষার শুরুতে পানি বাড়ায় টাঙ্গাইলের লৌহজং নদীতে ভাঙন দেখা দিয়েছে। নিজস্ব অর্থায়নে গাছের গুঁড়ি ও জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, গত 1 সপ্তাহ ধরে সদর উপজেলার সালিনা এলাকায় ভাঙন দিলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। এতে একটি প্রাচীন কবরস্থান, একটি মাদ্রাসা ও একটি ঈদগাহ মাঠ সহ বেশ কিছু স্থাপনা চরমভাবে হুমকির মুখে রয়েছে। এ অবস্থায় নিজস্ব অর্থায়নে গাছের গুঁড়ি এবং জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন এলাকাবাসী। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান ক্ষতিগ্রস্তরা। গত বছর থেকে ভাঙতাছে, আমাকে তো যাওয়াই কোনোখানে জায়গা নাই। কে আশ্বাস দিল যে পানি বোর্ডেরা কাজ করে দিব, আঙ্গুরে তা তো কাজ করে দিল না। আসেও না পানি বোর্ড, এটা দেখেও না কি অবস্থা। আমরা ভাঙন আতঙ্কে আছি। অতি তাড়াতাড়ি এটার পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমাদের এই 3টা প্রতিষ্ঠান এবং আমাদের গ্রাম বিলীন হয়ে যাবে নদীর গর্ভে। আমরা যেভাবে করতেছি এটা কিছুই না, এটা তো আবার পানি আসলে বা সাথে সাথে বিলীন হয়ে যাচ্ছে। সরকারি কোনো ফান্ড থেকে বা সরকার অনুদান করে দিয়ে যাতে আমাদের এটা মানে স্থায়ী একটা সমাধান করে দেয়। দুর্নীতি মামলায় 7 বছরের কারাদণ্ডপ্রাপ্ত বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা আহসান হাবিব কামালকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আইনজীবীরা জানান, মঙ্গলবার দুপুরে উচ্চ আদালতের বিচারপতি মোহাম্মদ সেলিমের একক বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। 1995-96 সালে বরিশাল টিএনটির ভূগর্ভস্থ কেবল বসানোর নামে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে 39,50,000 টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় 2010 সালের 11 অক্টোবর জেলা দুর্নীতি দমন কর্মকর্তা 5 জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। 2020 সালের 9 নভেম্বর বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালত ওই মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র কামাল সহ 5 জনকে 7 বছর করে কারাদণ্ডাদেশ দেন।
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়ীখালে স্যার জগদীশ চন্দ্র বসুর পৈতৃক বাড়ি ও ইনস্টিটিউট এখন পিকনিক স্পট। এ বিষয়ে জানতে সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, ইমা, জগৎ বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু তাদের পারিবারিক ভবন, যেই ভবনে এই বিজ্ঞানী বসবাস করতেন, সেটি কিন্তু আমি দেখাতে চাচ্ছি যে এই ভবনটি এটি 200 বছরেরও বেশি প্রাচীন ভবন। যেই ভবনটি 2016 সালে পুরাকীর্তি অধিদপ্তর, যে হাইকোর্টের নির্দেশ, সেটি কিন্তু তারা দায়িত্ব গ্রহণ করে, তারা অধিগ্রহণ করবার পরে এটি কিন্তু মেরামত কাজের দায়িত্ব নেন এবং তারা কিছু মেরামত কাজ করলেও কিন্তু এইভাবে আপনারা দেখছেন যে দরজা জানালা খোলা অবস্থায় একটা পরিত্যক্ত পরিবেশে এটি পড়ে আছে। এবং এতে কিন্তু যে বিজ্ঞানীর যে বাড়িটি, যেটি অমূল্যবান বাড়ি হিসাবে এখানে ধরা হয়, এবং পর্যটকরা যে বাড়িটি দেখতে আসেন এবং যেটির ভিতরে বিজ্ঞানীর একটি জাদুঘর ছিল, এবং এই মেরামতের কারণে কিন্তু এই জাদুঘরটি সরিয়ে নেওয়া হয় পাশে একটি অস্থায়ী ভবনে। সেখানে তার যে এই জাদুঘরের মূল্যবান জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলো কিন্তু সেখানে রাখা হয়েছে, কিন্তু ছোট রুম, সেখানে সেগুলো পর্যাপ্ত ভাবে কিন্তু রাখা হয়নি। এবং সেই কারণে কিন্তু 2016 সাল থেকেই পর্যটকরা অনেক সমস্যার মধ্যে এসে তারা অনেকটা ক্ষোভ প্রকাশ করেন। এবং এই ভবনটি যেমন মেরামত যথাযথভাবে হয়নি, একই সঙ্গে তার যে সংগ্রহশালা বা তার জাদুঘরটি, সেটিও কিন্তু এখন চ্যালেঞ্জের মুখে। তো আমি এই যে এই ইনস্টিটিউট এবং এই যে জাদুঘর, তার প্রাচীন ভবন, এই ব্যাপারে আমরা জানতে চাইবো এই প্রতিষ্ঠানিক পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য, যিনি কলেজ শাখার মোহাম্মদ সাইদুর জামান, তার সঙ্গে আমরা জানতে চাইবো যে আপনি একটু যদি আমাদেরকে জানাতেন যে এই ভবনটা এভাবে পরিত্যক্ত কেন পড়ে আছে। আসসালামু আলাইকুম। সত্যি কথা বলতে কি, আমাদের বিজ্ঞানী স্যার জগদীশের স্কুল অ্যান্ড কলেজ, আমি এই গভর্নিং বডির সম্মানিত একজন কলেজ শাখার মেম্বার, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি এই কলেজে আসার পরে আমাদের এই স্কুল কলেজ 1921 সালে প্রতিষ্ঠিত, এবং ঢাকা ইউনিভার্সিটিও কিন্তু 1921 সালে প্রতিষ্ঠিত। এখন বর্তমানে এই স্কুল কলেজের 100 বর্ষ চলতেছে। আমরা কিন্তু এই করোনার জন্য, এই মহামারী করোনার জন্য এই 100 বর্ষ উদযাপন করতে পারলাম না। আমাদের আশা আছে আমরা এটা করব, উদযাপন করব, কিন্তু এই ভবনটা পরিত্যক্ত কেন? এখন এই ভবনটা আমরা অনেক আগে থেকে চেষ্টা করে যাচ্ছি যে এই ভবনটা যদি সংরক্ষণ করা যায়, তাহলে বিজ্ঞানী স্যার জগদীশের স্কুল এবং কলেজের নাম সুনামটা বৃদ্ধি পাবে। এই বাংলাদেশে অনেক নামি দামি লোকজন আছে, জ্ঞানীগুণী লোকজন আছেন, কিন্তু তাদের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী ঘটা করে পালিত হয়। আমার কষ্ট হচ্ছে যে স্যার জগদীশের জন্ম এবং মৃত্যুবার্ষিকী জাতীয় পর্যায়ে এটা কিন্তু পালিত হয় না। এটা আমাদের খুবই কষ্ট লাগে যখন একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আমরা তার জন্ম এবং মৃত্যুবার্ষিকীটা জাতীয় পর্যায়ে করতে পারি না। কিন্তু তার যে সংগ্রহশালা, জাদুঘর, এটি এখন কি অবস্থায় আছে? এটার অবস্থাও নাজুক অবস্থায়। এই ভবনটা যেহেতু আপনার করুণ অবস্থায়, দরজা নেই, জানলা নেই, কপাট নেই, তাই এটার স্থায়ী যে জাদুঘরটা, সেটা আমরা টিচার্স আবাসিক যে ভবন আছে, কমপ্লেক্স, সেখানে একটা রুমের ভিতরে আমরা এটাকে সংরক্ষণ করে রেখেছি। এই প্রত্নতত্ত্ব বিভাগ এটাকে আপনারা নিয়েছে ঠিকই, কিন্তু তারা ছাদটা সংস্কার করার পরে পরবর্তীতে এসে আর এটাকে দেখভাল তেমন করতেছে না। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে এই আমরা যে ভবনের সামনে দাঁড়িয়ে আছি, পুরো যে কম্পাউন্ড স্যার জগদীশ চন্দ্র বসুর, এই কম্পাউন্ডটি কিন্তু 27 একর জমির উপরে, এবং এই অঞ্চলের মানুষ নয়, যারা পর্যটক আসছেন তারা বলছিলেন যে এইখানে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়বার জন্য, এবং তাদের কথা হচ্ছে যে বিজ্ঞান মনস্ক জাতি তৈরি করবার জন্য কিন্তু এই যে স্যার জগদীশ চন্দ্র বসু
তার যে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন এবং তার যে ভারতের অপার সার্কুলার রোডে যে ইনস্টিটিউট রেখে গেছেন বসু ইনস্টিটিউট, সেখানে কিন্তু শত শত দেশি বিদেশিরা সেখানে গবেষণা করছেন, পিএইচডি করছেন। কিন্তু এই যে তার পৈতৃক বাড়ি যেখানে তিনি বলছিলেন যে উদ্ভিদে প্রাণ আছে, যেটি আবিষ্কার করেন, সেই উদ্ভিদে ভরা চারদিক, সেইখানটা কিন্তু অবহেলিত। তো এই ছিল এখানকার সর্বশেষ। ইমা, মুন্সিগঞ্জের স্যার জগদীশ চন্দ্র বসুর পৈতৃক বাড়ি ও ইনস্টিটিউট থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। মঙ্গল গ্রহে চলাচল উপযোগী নভোযান তৈরি করে ইতিহাস গড়ল বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। প্রতিষ্ঠানটির উদ্ভাবিত MIST মঙ্গল বার্তা ফিনিক্স নামের নভোযানটি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার URC 2021 প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এই সাফল্য অর্জনের পথে MIST পেছনে ফেলেছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের 87টি দলকে। লাল গ্রহ মঙ্গল জয়ে বিশ্বের নানা প্রান্তে গবেষণা চলছে অনেক দিন ধরেই। উদ্দেশ্য আগামী কয়েক দশকের মধ্যে মঙ্গলে মানুষের বসতি স্থাপন করা, পৃথিবীর বাইরে আরও একটি মানুষের বাসযোগ্য গ্রহ তৈরিতে সাহায্য করবে এমন অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন নভোযানের খোঁজে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ URC প্রতিযোগিতা আয়োজন করে আসছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। করোনার কারণে এবছর ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় URC প্রতিযোগিতা 2021, যেখানে অংশ নেয় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের 88টি দল। চূড়ান্ত পর্বে ইকুইপমেন্ট সার্ভিস মিশন, অটোনোমাস নেভিগেশন মিশন ও এক্সট্রিম রিট্রাইভাল ডেলিভারি মিশন, এই 3টি চ্যালেঞ্জের মাধ্যমে নভোযানের সক্ষমতা যাচাই করা হয়। চূড়ান্ত পর্বে সব দলকে পেছনে ফেলে 180 নম্বর নিয়ে ভার্চুয়াল ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ 2021-এর চ্যাম্পিয়ন হয় MIST মঙ্গল বার্তা ফিনিক্স। আমাদের টপ 10-এ US এর আরও 5টি টিম ছিল। আমাদের দ্বিতীয় হয় ইজিপ্টের একটা টিম এবং থার্ড হয় US এর ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন। শিক্ষার্থীদের এমন সাফল্যে উচ্ছ্বসিত প্রতিষ্ঠানটির কমান্ড্যান্ট। MIST সবসময় গবেষণা কার্যক্রম উৎসাহিত করতে সব ধরনের সহযোগিতার পাশাপাশি প্রয়োজনীয় অর্থায়নও করে থাকে। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে। মনে রাখবেন, বিশ্ববিদ্যালয়ের ভূমিকা শুধু গ্রাজুয়েট তৈরি করা নয়, বরং জ্ঞানকে বিকশিত করা। জ্ঞানকে কাজে লাগিয়ে সুন্দর পৃথিবী গড়তে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভার্চুয়াল ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ 2021-এর বিজয়ী দলগুলো ইন্টারন্যাশনাল মার্স সোসাইটি কনভেনশনে তাদের নভোযান প্রদর্শনের সুযোগ পাবে। এছাড়া ভবিষ্যতের মঙ্গল গবেষণাতেও এই দলগুলোর জন্য থাকছে অপার সম্ভাবনা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এখন থেকে পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই হজ করতে পারবেন সৌদি আরবের নারীরা, তবে হজ করতে হবে দলবদ্ধভাবে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরামর্শে দেশটি ভিশন 2030 বাস্তবায়নের কাজ করছে। সেই লক্ষ্যে নানা বিধিনিষেধ তুলে দিচ্ছে রিয়াদ। কোভিড মহামারীর কারণে 2020 সালের মতো এবারও সৌদি আরবে বসবাসরত মুসলিমদেরই হজ করার অনুমতি দিচ্ছে দেশটি। তবে এতেও রয়েছে নানা বিধিনিষেধ, রয়েছে ভ্যাকসিন নেয়ার বাধ্যবাধকতা। এত সব নিয়মের মধ্যেই সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে এখন থেকে পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই হজ করতে পারবেন সৌদি আরবের নারীরা। এক্ষেত্রে একাই নিবন্ধন করার অনুমতি দিচ্ছে কর্তৃপক্ষ, তবে হজ করতে হবে দলবদ্ধভাবে। সৌদি কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী এবছর সব মিলিয়ে 60,000 জনকে হজ করার অনুমতি দেওয়া হবে। আগামী মাসেই শুরু হবে হজের কার্যক্রম। দিন দুয়েক আগেই সৌদি আরবের প্রাপ্তবয়স্ক নারীরা পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া একা বসবাসের অনুমতি পেয়েছেন। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 বাস্তবায়নের অংশ হিসেবে এ অনুমতি দেয়া হয়। সে লক্ষ্যে একে একে বিধিনিষেধ তুলে নিচ্ছে সৌদি কর্তৃপক্ষ। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে 2019 সালের আগস্ট মাসে সৌদি আরবে নারীদের ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এখন পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া 21 বছরের বেশি হলেই নারীরা পাসপোর্টের জন্য আবেদন করতে পারছেন, ভ্রমণ করতে পারছেন ইচ্ছে মতো নিজের পছন্দের জায়গায়। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। এজেন্সিগুলো কোনো অনিয়ম করলে সর্বোচ্চ 50 লাখ টাকা জরিমানার বিধান রেখে জাতীয় সংসদে পাশ হলো হজ ও ওমরা ব্যবস্থাপনা বিল 2021। প্রয়োজনে এজেন্সির নিবন্ধন ও বাতিলের বিধান রাখা হয়েছে। এতে অনিয়ম কমে আসার পাশাপাশি হজ যাত্রীদের ভোগান্তিও কমে আসবে বলে আশা করা হচ্ছে।
প্রস্তাব উত্থাপন করতে পারেন। হজের ব্যবস্থাপনা অনিয়ম আর ভোগান্তি নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। এর প্রেক্ষিতে গেল 4 এপ্রিল সংসদে তোলা হয় হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল 2021। মঙ্গলবার সর্বসম্মতিক্রমে পাশ হওয়া বিলে হজ ব্যবস্থাপনার জন্য জাতীয় কমিটি গঠন করার কথা বলা হয়। এছাড়া হজ ও ওমরাহ এজেন্সিকে বিভিন্ন শর্ত মেনে নিবন্ধন নিতে হবে। আরও বলা হয়, হজের চুক্তি এখানে হওয়ার পরে কেউ সৌদিতে গিয়ে যদি প্রতারিত হন, ওই অপরাধ বাংলাদেশে হয়েছে বলে গণ্য হবে। বিচার হবে দেশের আইন অনুযায়ী। 50 লক্ষ টাকা সবাইকে করতে হবে সেই কথা কিন্তু উল্লেখ নাই। মাননীয় প্রধানমন্ত্রী নিজে দেখেছেন অনধিক 50 লক্ষ, যে যেমন ধরনের কার্যক্রম করবে তাকে তেমন ধরনের আপনার সাজা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এবং আমরা বিধিতে সেটা নিয়ে আসবো ইনশাল্লাহ। আর 20 লক্ষ টাকা যেটা, সেটাও আপনার যেটা দরকার ততটুকুই কিন্তু তার জন্য শাস্তি হবে। নিবন্ধন পেতে হলে হজ এজেন্সিকে 3 বছর আর ওমরাহ এজেন্সিকে 2 বছরের ট্রাভেল এজেন্সি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। হজ এজেন্সিগুলো অনিয়ম করলে তাদের নিবন্ধন বাতিলের পাশাপাশি জরিমানাও হবে। এছাড়া জামানত বাজেয়াপ্ত ও তিরস্কৃত করার শাস্তিও আছে বিলে। কোনো এজেন্সি পরপর 2 বার তিরস্কৃত হলে নিবন্ধন 2 বছরের জন্য স্থগিত করা হবে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। ভারতের শনাক্ত হওয়া করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট মিউটেশনের মাধ্যমে আরও শক্তিশালী স্ট্রেন তৈরি করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর নতুন এই ভ্যারিয়েন্টের নাম দেওয়া হয়েছে ডেল্টা প্লাস। এর মধ্যেই রাজধানী নয়াদিল্লিতে লকডাউন শিথিলের পর দোকানপাট ও রেল স্টেশনে আবারও বাড়তে শুরু করেছে ভিড়। এতে আবারও দেখা দিয়েছে সংক্রমণ বাড়ার আশঙ্কা। এদিকে যুক্তরাষ্ট্রের বায়োটেকের তৈরি নোভাভ্যাক্স ভ্যাকসিন ভারতে উৎপাদনের লক্ষ্যে দেশটির সেরাম ইনস্টিটিউট এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গেল কিছুদিন ধরেই নিম্নগামী ভারতের করোনার সংক্রমণ। শুধু তাই নয়, বর্তমানে সংক্রমণের হার গেল 2.5 মাসে সর্বনিম্ন। তবে সে তুলনায় কমছে না মৃতের হার। দেশ জুড়ে চলা টিকা কর্মসূচির মধ্যেই প্রতিদিনই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। এর মধ্যেই প্রতিনিয়ত নতুন নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ কপালে চিন্তার ভাঁজ ফেলছে বিশেষজ্ঞদের। সে ধারাবাহিকতায় এবার বিশেষজ্ঞরা জানালেন, ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট রূপ বদলাচ্ছে বারবার। শুধু তাই নয়, ভ্যারিয়েন্টটি মিউটেশনের মাধ্যমে আরও শক্তিশালী স্ট্রেইন তৈরি করছে বলেও জানান তারা। আর নতুন এই স্ট্রেইনের নাম দেওয়া হয়েছে ডেল্টা প্লাস বা K417N। নতুন এই ভ্যারিয়েন্ট অত্যন্ত ভয়াবহ জানিয়ে এটি নিয়ন্ত্রণ করা না গেলে করোনার তৃতীয় ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। এর মধ্যেই ভারতের রাজধানী নয়াদিল্লিতে লকডাউন শিথিল করায় আবারও ভিড় বাড়তে শুরু করেছে দেশটির রেল স্টেশন, শপিং মল ও দোকানপাটগুলোতে। আর এতে নতুন করে আবারও দেখা দিয়েছে সংক্রমণ বাড়ার আশঙ্কা। The new found freedom. So it is the expression of new found freedom, but that is not sensible. Still, we should observe the laws and we should take the prevention methods seriously because the second wave happened because of these flouting of norms. এদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বায়োটেকের তৈরি নোভাভ্যাক্সের টিকা অচিরেই ভারতে উৎপাদন করা হবে। এই লক্ষ্যে এরই মধ্যে সেরাম ইনস্টিটিউট প্রস্তুতি নিতে শুরু করেছে বলেও জানানো হয়। অন্যয় কর্মকার, সময় সংবাদ। প্রায় 15 মাস বিদেশি শিক্ষার্থীদের জন্য বন্ধ থাকার পর আবারও খুলতে যাচ্ছে অস্ট্রেলিয়ার দরজা। দেশটির করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় এ ধরনের সাহসী সিদ্ধান্তে এসেছে নিউ সাউথ ওয়েলসের রাজ্য সরকারের পক্ষ থেকে। দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের অবস্থা ও সম্ভাবনা নিয়ে জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী SM আমিনুল রুবেলের সঙ্গে। রুবেল, ধন্যবাদ এমা। শুভ সকাল। যেমনটি বলছিলেন, প্রায় দীর্ঘ 1.5 বছরের মতো সময়ের পরে কিন্তু অস্ট্রেলিয়ার শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক দরজা খুলে যাচ্ছে। এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় কিন্তু নিয়মিত আন্তর্জাতিক যে বর্ডার আছে সেটিতে কিন্তু সেখানে যে রেস্ট্রিকশন চলছে সেই অনুযায়ী পৃথিবীর কোনো দেশ থেকে ভিজিটার্স কিন্তু কিংবা আন্তর্জাতিক শিক্ষার্থী কিন্তু অস্ট্রেলিয়াতে আসতে পারেনি গত বছরের মার্চের পর থেকে। তবে জুলাই সেমিস্টারে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য ডিসিশন নিয়েছে যে প্রতি সপ্তাহে এখানে 250 জন করে শিক্ষার্থীকে আনার অনুমতি তারা দিবে। তবে শুরুতেই অস্ট্রেলিয়ার এই মুহূর্তে করোনা পরিস্থিতি আপনাদেরকে একটি ধারণা দিয়ে রাখি। কয়েকদিন কিন্তু অস্ট্রেলিয়াতে
অস্ট্রেলিয়াতে নতুন করে কেউ স্থানীয় করোনা আক্রান্ত হয়নি, তবে গতকালকে থেকে গত 24 ঘন্টায় কিন্তু 5 জন স্থানীয় রোগী করোনা আক্রান্ত হয়েছে। বৃহত্তর মেলবোর্নে 5 জন স্থানীয় রোগী করোনা আক্রান্ত হয়েছে। এবং আপনারা জেনে থাকবেন যে মেলবোর্ন কিন্তু গত সপ্তাহের আগে পর্যন্ত কিন্তু 2 সপ্তাহের লকডাউনে ছিল। হঠাৎ করে একজন আন্তর্জাতিক যাত্রী থেকে কিন্তু করোনা ছড়িয়ে গিয়েছিল এবং সেই করোনার কারণে কিন্তু মেলবোর্নকে প্রথমে 1 সপ্তাহের জন্য লকডাউন দেওয়া হয়েছিল এবং পরিস্থিতি উন্নতি না হয় আরও 1 সপ্তাহ বর্ধিত করা হয়েছিল। এই মুহূর্তে রেস্ট্রিকশনগুলো কিন্তু শিথিল অবস্থায় আছে, তবে নতুন করে 5 জন করোনা আক্রান্ত হওয়ার কারণে রেস্ট্রিকশন কি আরও বাড়িয়ে দেওয়া হবে কিনা সেটি কিন্তু সরকার আজকে সকালে সংবাদ সম্মেলনে জানায়নি। তবে অস্ট্রেলিয়া অন্যান্য স্টেট কিন্তু তুলনামূলক ভালো অবস্থায় আছে, বিশেষ করে সবচেয়ে বড় জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় স্টেট নিউ সাউথ ওয়েলস, যেখানে সিডনি শহর অবস্থিত, সেখানে কিন্তু গত 64 দিনে একজনও স্থানীয় রোগীও করোনা আক্রান্ত হয়নি। তো এই কারণে নিউ সাউথ ওয়েলস রাজ্য কিন্তু ঘোষণা দিয়েছে যে আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে তারা আনতে শুরু করবে এবং সব স্টেট গভর্নমেন্ট কিন্তু ইতিমধ্যে ফেডারেল গভর্নমেন্টের কাছে অ্যাপ্লিকেশন করেছে দীর্ঘদিন যাবত যে আন্তর্জাতিক শিক্ষার্থী আনার ব্যাপারে। অন্যান্য স্টেটও কিন্তু অস্ট্রেলিয়া ভালো অবস্থায় আছে, করোনা পরিস্থিতি সেখানে ভালো, কারণ এই মুহূর্তে অস্ট্রেলিয়া কিন্তু ম্যান পাওয়ারের খুব শর্ট আছে। বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থীরা তারা যে ধরনের খণ্ডকালীন চাকরিগুলো করে থাকে সেই চাকরি করার মানুষ কিন্তু এই মুহূর্তে কম। মাত্র 6 মাস আগেও কিন্তু এমন ছিল যে চাকরি নেই কিন্তু শিক্ষার্থী আছে, কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু পুরোটাই বদলে গেছে, চিত্র একদম সম্পূর্ণ ভিন্ন। কারণ সরকার যে স্টেটমেন্ট দেখিয়েছে সেখানে কিন্তু দেখাচ্ছে যে গত 1.5 বছরে অস্ট্রেলিয়া থেকে জুলাই পর্যন্ত প্রায় 6 লক্ষ আন্তর্জাতিক শিক্ষার্থী নিজ নিজ দেশে ফিরে যাবে পড়াশোনা শেষ করে। এ কারণে একটি ম্যান পাওয়ারের একটি বড় একটি ঘাটতি কিন্তু তৈরি হচ্ছে অস্ট্রেলিয়াতে। এ কারণে রিটেল বিজনেস যেগুলো আছে বা হোটেল বিজনেসগুলো আছে, ছোট ছোট গ্রোসারি শপ আছে, সেখানে কিন্তু কাজ করার সেই তুলনায় মানুষ কিন্তু খুবই কম, কারণ আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ ধরনের খণ্ডকালীন চাকরি কিন্তু করে থাকতো। তো যে রুলস রেগুলেশনের ভিতর দিয়ে তাদেরকে যেতে হবে যে প্রতি সপ্তাহে 250 জন আন্তর্জাতিক শিক্ষার্থী অস্ট্রেলিয়াতে আসতে পারবে। ইউনিভার্সিটিগুলো সরকারের কাছে যে ডাটাবেস পাঠাবে সেই অনুযায়ী কিন্তু স্টেট গভর্নমেন্ট সেই ডিসিশনগুলো নেবে এবং সেই পরিমাণ শিক্ষার্থী প্রতি সপ্তাহে আসবে। তবে তারা এসেই কিন্তু সরাসরি অস্ট্রেলিয়াতে যেমন রুলস যে হোটেল কোয়ারেন্টিনে থাকতে হয়, এখানে কিন্তু তাদের হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে না, তাদেরকে ইউনিভার্সিটির আন্ডারে ছাত্রাবাসে তাদেরকে কোয়ারেন্টিনে থাকতে হবে এবং হোটেল কোয়ারেন্টিনের মতো তাদেরকেও কিন্তু খরচ বহন করতে হবে, একটি ভালো খরচ তাদেরকে বহন করতে হবে। সেটি ইউনিভার্সিটি এবং শিক্ষার্থীরা মিলেমিশেই সেই খরচের ব্যবস্থাটি করবে। তবে এতে করে আন্তর্জাতিক শিক্ষার্থী আসায় কিন্তু নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্টের এখানে পজিটিভ যেমন মতামত এসেছে, এখানে কিন্তু নেগেটিভ মতামত এসেছে, কারণ মেলবোর্নের অবস্থা তুলনামূলক খারাপ হচ্ছে, কারণ সেখানে আন্তর্জাতিক যে যাত্রীরা আসছে তাদের মাধ্যমে কিন্তু মেলবোর্নে করোনা পরিস্থিতি মাঝে মাঝে খারাপ হচ্ছে এবং পুরো মেলবোর্নকে লকডাউনে চলে যেতে হচ্ছে। তো আন্তর্জাতিক শিক্ষার্থীদের আসার যে এই সিদ্ধান্ত, এটা কতটুকু আসলে ওয়াইজ হয়েছে সেটি নিয়ে কিন্তু এই মুহূর্তে জনমনে দ্বিমত পোষণ আছে। তবে অনেক ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় কিন্তু ইউনিভার্সিটিগুলোতে শিক্ষার্থী আনার চেষ্টা করছে। 2019 সালেও কিন্তু অস্ট্রেলিয়া গভর্নমেন্টকে আন্তর্জাতিক শিক্ষার্থীরা প্রায় $40 বিলিয়ন বাজেটে তারা সহায়তা করেছিল এবং নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যেই শুধুমাত্র $14.5 বিলিয়ন আন্তর্জাতিক শিক্ষার্থীরা অর্থের যোগান দিয়ে থাকে এবং 95,000 চাকরিতে তারা কিন্তু কাজ করে থাকে, ছোটখাটো চাকরিতে। তো ইউনিভার্সিটিগুলোতে ছাত্রছাত্রীর সংকটের কারণে কিন্তু গত 1.5 বছরে অনেক ইউনিভার্সিটি, অনেক ফ্যাকাল্টি বন্ধ হয়ে গেছে, অনেক সাবজেক্টে কিন্তু স্টুডেন্ট না থাকায় সাবজেক্ট বন্ধ হয়ে গেছে। প্রায় 17,000 চাকরিজীবী যারা ইউনিভার্সিটি বিভিন্ন জবের সাথে রিলেটেড ছিল তারা কিন্তু চাকরি হারিয়েছে। এই কারণে স্টেট গভর্নমেন্ট এই ডিসিশন নিতে অনেকটাই বাধ্য হয়েছে, বিশেষ করে অর্থনৈতিক চাকাকে কিন্তু সচল রাখার জন্য তারা এই ধরনের ডিসিশন নিয়েছে। তবে অস্ট্রেলিয়া অন্যান্য যে স্টেটগুলো আছে মেলবোর্ন ছাড়া, তাদের অবস্থা কিন্তু তুলনামূলক আরও ভালো। তবে অস্ট্রেলিয়ার সেই সব স্টেটের যে ফেডারেল পুলিশ বা স্বাস্থ্য মন্ত্রণালয় তারা যতদিন গ্রিন সিগন্যাল না দিচ্ছে ইউনিভার্সিটিগুলোতে কিন্তু শিক্ষার্থী আসতে পারছে না, বরং এমনও হচ্ছে যে এক স্টেট থেকে অন্য স্টেটে কিন্তু শিক্ষার্থীরা চলে যাচ্ছে। যেমন সিডনি থেকে অ্যাডিলেডে চলে যাচ্ছে অনেক শিক্ষার্থী, কারণ সিডনিতে হয়তো তাদের পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার সুযোগ সুবিধা পাচ্ছে না। তো এই ছিল আমার কাছে অস্ট্রেলিয়ার শিক্ষার্থীদের জন্য সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি আমি স্টুডিওতে এমআর কাছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবারও খুলতে যাচ্ছে অস্ট্রেলিয়ার দরজার, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী SM আমিনুল রুবেল। সারা বিশ্বে ড্রাইভিংয়ের জন্য নিরাপদ দেশগুলোর মধ্যে অন্যতম ইউরোপের দেশ সুইডেন। দেশটিতে সরাসরি 15টি ভাষায় ড্রাইভিং পরীক্ষা ছাড়াও যে কেউ চাইলে নিজ নিজ ভাষাতেও পরীক্ষা দিতে পারেন।
আর ড্রাইভিং লাইসেন্স থাকলে চাকরি পাওয়ার ক্ষেত্রে থাকে বাড়তি সম্ভাবনা। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য সারা বিশ্বে সুপরিচিত সুইডেন। দেশটিতে পর্যাপ্ত গণপরিবহন ব্যবস্থার পাশাপাশি রয়েছে সুপরিকল্পিত রাস্তাঘাট। সুইডেনে গাড়ি চালানোর লাইসেন্স পেতে হলে ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি বাধ্যতামূলকভাবে করতে হয় বিভিন্ন পরিস্থিতিতে ঝুঁকি মোকাবেলার কোর্স। দেশটিতে বিভিন্ন ধরনের চাকরির ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকাটা বাধ্যতামূলক। এছাড়াও এই ক্ষেত্রে রয়েছে বাড়তি কিছু সুবিধা। তবে সুইডেনে ড্রাইভিং লাইসেন্স পাওয়া কঠিন হলেও তা অসম্ভব নয় বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। লাইসেন্স পাওয়াটা চেষ্টার অসাধ্য কিছু নয়, আপনি চেষ্টা করলে অবশ্যই পাবেন। আর আপনার লাইসেন্স থাকলে এখানে কাজ পেতে অনেক সুবিধা হয়। আপনার যে কাজ এখন এক্সিস্টিং আছে সেখানে আপনি পদোন্নতি পাওয়া অথবা কাজের পরিমাণ বাড়ানোর জন্য আপনার এটা খুবই কাজে দেয়। বিভিন্ন কোম্পানি সার্কুলার যখন দিয়ে থাকে সেখানে আপনার ড্রাইভিং লাইসেন্সটা ইম্পর্টেন্ট। একটা ড্রাইভিং লাইসেন্স থাকলে শুধু যে চাকরি করতে হবে তা না, আপনি কোনো না কোনো কিছু করতেই পারবেন। সুইডেনে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় মারা যান অন্তত 300 মানুষ। আর এই সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে নানা ধরনের পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে সুইডিশ সরকার। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। পর্তুগালের প্রতিটি শহরে রয়েছে ভিন্ন ভিন্ন রূপ। তেমনি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ ছোট শহর ভিলা নোভা দা মিলফন্তেস। পাহাড়ের চূড়ায় বসে উপকূলে আছড়ে পড়া সুবিশাল ঢেউয়ের গর্জন শোনা বা ছবির মতো সুন্দর শহরটিতে একান্তে অবকাশ যাপন ভ্রমণে যোগ করতে পারে নতুন অভিজ্ঞতা। মিলফন্তেস ঘুরে এসে সেখানকার সৌন্দর্য এবং বাংলাদেশিদের অবস্থান নিয়ে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। রাজধানী লিসবন থেকে প্রায় 200 কিলোমিটার দূরের বেজা জেলার অন্তর্গত ছোট শহর ভিলা নোভা দা মিলফন্তেস। 76 বর্গ কিলোমিটার আয়তনের ছিমছাম শহরটি যেন নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি। এটির আয়তনের তুলনায় বসবাস করা মানুষের সংখ্যাও খুব কম। পর্তুগালের বেশ কয়েকটি দৃষ্টিনন্দন সৈকতের মধ্যে অন্যতম মিলফন্তেস। আর তাই পর্তুগাল ভ্রমণে আসা বিদেশি পর্যটকরাও সৌন্দর্য উপভোগে বেছে নেন এটিকে। এছাড়াও শহরের বুক চিরে বয়ে চলা স্বচ্ছ জলরাশির মীরা নদীর সাগরে মিশে যাওয়ার দৃশ্য মন কাড়বে যে কারো। এখানে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন সৈকত রয়েছে যেগুলো পর্তুগালের অন্যান্য বিচগুলো থেকে আলাদা। এছাড়া এখানকার আবহাওয়াও বেশ দারুণ আর খাবারগুলোও সুস্বাদু। এই যে দেখছেন পাহাড়ের বুক চিরে মীরা নদী এসে সমুদ্রে মিশেছে, এই দৃশ্য সত্যিই দারুণ। মীরা নদীতে কায়াকিং এর অভিজ্ঞতা নিতেও পর্তুগালের অন্যান্য অঞ্চলের পর্যটকদের পাশাপাশি বিভিন্ন দেশের নাগরিকরা আসেন এখানে। পর্যটকদের কথা মাথায় রেখে আধুনিক সুযোগ সুবিধারও কোনো কমতি নেই মিলফন্তেসে। তুলনামূলক কম কোলাহল থাকায় পরিবার বা প্রিয়জনকে নিয়ে একান্তে অবকাশ যাপনের অন্যতম সেরা গন্তব্য হতে পারে ভিলা নোভা দা মিলফন্তেস। সাগর, পাহাড় বা প্রাকৃতিক সৌন্দর্যই শুধু নয়, ছোট এই শহরটির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাও ঘুরে দেখতে পারেন পর্যটকরা। পর্তুগালের ভিলা নোভা দা মিলফন্তেস থেকে তারিকুল হাসান আশিক, সময় সংবাদ। দুটো দেশের সীমান্ত বরাবরই মানুষের জন্য আতঙ্কের। শুধু মানুষ নয়, সীমান্তের বেড়াজালে আটকা পড়ে প্রাণীরাও। ভারত পাকিস্তান সীমান্তে কুড়িয়ে পাওয়া দুটো ভাল্লুকের ছানাকে লালন পালন করে যাচ্ছে পাক সীমান্ত কর্তৃপক্ষ। তারা জানায় মানবিক দিক বিবেচনায় ভাল্লুক দুটোর দায়িত্ব নিয়েছেন তারা। ভারত পাকিস্তান সীমান্তের কথা শুনলে শুধু ভয় আতঙ্কের কথাই মাথায় আসে। তবে এবার বিদ্বেষ নয়, ভালোবাসার প্রমাণ মিলেছে। প্রায় বছরখানেক আগে দুই দেশের সীমান্তে আটকা পড়ে দুটো ভালুক শাবক। এরা এশিয়ান প্রজাতির ভালুক। শাবক দুটোর মা আগেই মারা গিয়েছিল। তাদের ক্লান্ত অবস্থায় দেখে এগিয়ে আসেন পাকিস্তানের প্রাণী সম্পদ কর্মকর্তারা। ভার নেন লালন পালনের। তারা জানান এটি তাদের নৈতিক দায়িত্ব ছিল। গত বছর আমরা যখন শাবক দুটিকে নিয়ে আসি তখন বুঝতে সমস্যা হচ্ছিল কিভাবে তাদের যত্ন নিতে হবে, কারণ ভালুক নিয়ে এর আগে আমাদের অভিজ্ঞতা ছিল না। কিছুদিন কাপড় দিয়ে মুড়ি রেখে পরে একটি খাঁচায় রেখে তাদের যত্ন নেওয়া শুরু করি। এখন ওরা বেশ বড় হয়ে গেছে। সীমান্ত পারাপারে সবসময় মানুষ সাবধানতা অবলম্বন করতে পারলেও অবুঝ প্রাণীদের ক্ষেত্রে তা সম্ভব হয় না। এতে প্রাণনাশের হুমকি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তবে এভাবে এগিয়ে আসলে হয়তো প্রাণীরা আরো ভালোভাবে বাঁচতে পারবে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। ক্রিকেটের খবর। আম্পায়ারিং কাণ্ড নিয়ে তোলপাড় ঘরোয়া ক্রিকেট, কিন্তু দুর্নীতি অনিয়ম নিয়ে কোনো অভিযোগই নেই ক্লাবগুলোর। তদন্ত কমিটির রিপোর্টে এসেছে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেট বোর্ডের সভায় এসেছে আরও কিছু সিদ্ধান্ত। জাতীয় দল থেকে বাদ পড়াদের নিয়ে গড়া হবে বাংলাদেশ টাইগার্স দল।
এখনও চূড়ান্ত না হলেও সাকিব তাসকিনরা আবারও ফিরছেন কেন্দ্রীয় চুক্তিতে। এদিকে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে আয়োজন করতে বিড করবে বিসিবি। সাকিব কাণ্ডের পর সব এজেন্ডার মাঝে বিশেষভাবে আলোচনায় ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং। বহুল আলোচিত এ বিষয় নিয়ে মতামত জানতে চাইলেও নাকি মুখে কুলু পেটেছিল ঢাকা প্রিমিয়ার লিগের 12 ক্লাব। একটা ক্লাব বা একটা ক্যাপ্টেন বা একটা ম্যানেজার কেউ এই ডিপিএল এর আম্পায়ারিং নিয়ে কোনো প্রশ্ন তুলে নাই। বাজেট আর বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ ঠিক হলেও প্রায় 5 ঘন্টার ম্যারাথন মিটিংয়ে তামিম মুশফিকদের কেন্দ্রীয় চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি। ন্যাশনাল প্লেয়ার্স কন্ট্রাক্ট, যেহেতু এটার মধ্যে একটা দুটো ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছে ফ্রম ক্রিকেট অপারেশন, ওই ক্ল্যারিফিকেশনটা নিয়ে কাল পরশুর মধ্যে আপনাদেরকে পুরো লিস্টটা দিতে পারবে। নির্বাচক প্যানেলকে সুসংবাদই দিয়েছেন বোর্ড প্রধান। সুসংবাদ আছে জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদেরও। ন্যাশনাল টিমের সিলেকশন প্যানেল টি20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তো এটাকে এক্সটেন্ড করা হয়েছে। বাংলাদেশ টাইগার নামে একটা শ্যাডো ন্যাশনাল টিম আমরা তৈরি করতে যাচ্ছি। এদিকে বিশ্বমানের ভেন্যুর অপ্রতুলতার কারণে আইসিসি ইভেন্ট আয়োজনের বিডিং নিয়ে বিপাকে বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা নিজেরা ইন্ডিভিজুয়ালি আমরা বিড করব। মেন্স ওয়ার্ল্ড কাপ এবং টি20 এই দুটো আমরা করব, একা পারবো না, আমরা জয়েন্টলি করব। পূর্বাঞ্চলে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণে দ্বিতীয় দফায় কনসালটেন্ট নিয়োগ রয়েছে প্রক্রিয়াধীন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আমাকে এরকম জোর করে মদটা খাওয়ানো গিলানো হয়েছিল, সেই অবস্থায় আমি তখন বুঝতে পারছিলাম না মদের সাথে আর কি ছিল। আমি মরে যাচ্ছিলাম, আমার এই প্রাণ, আমি যে মরে যাচ্ছিলাম আমি এটা জানাইতেই থানায় গেছিলাম। ডিবি কার্যালয়ে 2 ঘন্টা ধরে সেদিনের আরও তথ্য দিলেন পরিমণি। ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা নয়, মাদক মামলায় রিমান্ডের নাসির অমি, ছাড় পাবে না কেউই। দেশে মহাসড়ক যোগাযোগের নতুন মাত্রা যোগ করেছে ফরিদপুরের ভাঙা গোল চত্বর। দ্রুত পৌঁছানো যাবে গন্তব্যে। পদ্মা সেতু চালু হলে আসবে বৈপ্লবিক পরিবর্তন। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।